আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিএনপির মিডিয়া সেলের এই আয়োজনে আজকে প্রথম অংশে আমার সঙ্গে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেরিন আই খান। মেহেরিন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এটার নাম নির্বাচনে আড্ডা দিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঠিক কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য আমাদের আসলে মোটা দাগে তিনটি। একটি হচ্ছে যে আমাদের বিএনপি মিডিয়া সেল যারা ফেসবুক ফলো করেন তাদেরকে নির্বাচনের আপডেট দেয়া, একই সাথে বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইস্তেহার এবং মানুষের কাছে যে প্রমিস সেগুলো তুলে ধরা, এবং সবচেয়ে আকর্ষণীয় পার্ট আমরা আশা করি যে বিএনপি আগামী দিন সরকার গঠন করবে ইনশাল্লাহ, সেটার আপডেট গুলো আসন ভিত্তিক আমরা দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের মিডিয়া সেলের সারা দেশে প্রতিনিধিরা আছেন, আমরা চেষ্টা করব যে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমরা নির্বাচনের যে ফলাফল বা আপডেট, ভোট কেন্দ্র অবস্থা সেটাও জানানোর চেষ্টা করব। এবং একইভাবে আপনার তো আমরা ঠিক টকশো ফরম্যাটে না, আমরা আড্ডার ফরম্যাটে যাবো, আমরা দুজনেই কথা বলবো এবং সেই কথার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি, লক্ষ্য, নির্বাচনের পরিবেশ সব বিষয়গুলো তুলে ধরবো। আমরা প্রথম একটা জিনিস নিয়ে আপনার কথা বলা দরকার, যে আমরা বাংলাদেশের মানুষ গত 17 বছর ভোট প্রদান থেকে বিরত রাখা হয়েছে, আসলে দিতে পারেনি ইয়ার জন্য। এটাই সহজ তো কথা। এই নির্বাচনটা আপনি কিভাবে দেখেন, যে কেন গুরুত্বপূর্ণ ছিল বা এটার বিশেষত্ব কি? আসলে যেটা হয়েছে যে প্রথমে বলেছেন আড্ডা আড্ডা মানেই হচ্ছে একটা মানে উম, চায়ের আয়োজন এবং আমেজ। দেখেন আজকের ইলেকশনটা, এটা মানে ইলেকশন ইটসেলফ ভেরি মানে কমপ্লিকেটেড থিং, তাই না? আপনি যদি প্রসেস দেখেন, গণতন্ত্র দেখেন, কিন্তু এই আড্ডা বলার পেছনে কারণটা হচ্ছে যে আমরা কোনো জটিল জিনিসকে কতখানি সহজভাবে দেখতে পারি, তাই না? এবং আমরা সাধারণ মানুষরা এটাই দেখতে চেয়েছি গত 17 বছর। গত 17 বছর আমরা কি চেয়েছি? যে দেখেন, এখনো আমরা কি চাই? আমরা কি চাই যে পার্টিকুলার একটা দল বছরের পর বছর ক্ষমতায় থাকবে? এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই সেটা হতে পারে যদি সে সঠিক ভালো ভোটের পারফর্ম মাধ্যমে করে, হয়। কিন্তু সেটা কেমন করে হবে আপনি বলেন? সেটা হবে হচ্ছে 5 বছর পর পর একটা ইলেকশন হবে, আমি আপনি আমরা ভোট দিতে পারবো, আমাদের যেটা বলার সেই কথাটুকু বলতে পারবো, বা আপনি আমি ক্লাসরুমে দেখেছি যে 17 বছর আমরা ক্লাসরুমেও কোনো কথা বলতে পারি নাই, তাই না? তাহলে এই যে একটা সাধারণ মানুষের মনোজগতে চাওয়া, হ্যাঁ, যে জাস্ট একটা নর্মাল গণতান্ত্রিক প্রসেস, এই প্রসেসটাই তো আমরা চেয়েছি। এই প্রসেসটাতেই যখন আমাদের বাধা দেওয়া হয়েছে, এই প্রসেসটাকেই যখন জটিল করা হয়েছে, তখনই আসলে কি হয়েছে? 17 বছর লেগেছে একটা বারুদ বিস্ফোরিত হতে, তাই না? কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই বারুদগুলো কোথাও না কোথাও থাকে এবং বিস্ফোরিত হয়। আপনি যেটা বলছিলেন যে এই যে একটা আমেজ সবার ভেতরে, কালকে আমি দেখলাম যে কয়েক জায়গায় বলার চেষ্টা করা হলো, অথবা অনেক ফটো কার্ড দেখেছেন যে সবাই বাসার ভেতরে থাকেন, গন্ডগোল হতে পারে। এই যে ভুয়া ফটো কার্ডগুলো বের করা হয়েছে, এর পেছনে কিন্তু বিশাল একটা ষড়যন্ত্রের একটা মানে কি বলবো প্ল্যান আছে। কারণ হলো আপনাকে বলছে যে ঘরের ভেতর থাকেন, কেন বলছে? এই কারণেই বলছে যে এই যে 17 বছর পর, আপনি যদি বলেন ইভেন 2001কেও যদি একটি ভালো ইলেকশন হিসেবে ধরেন, তাহলে 25 বছর পর, হ্যাঁ, মানুষ যে ভোটটা দিতে পারছে, সবার কিন্তু আমি কালকে নিজে সরজমিনে দেখেছি মানুষের কিন্তু অনেক উৎসাহ ছিল, মামুন ভাই, অনেক। এবং আপনি দেখেন ঈদের সময় যেভাবে মানুষ এই ট্রেনে যেভাবে ছাদে উঠে যায়, বাসে উঠে যায়, লঞ্চে, মানে অভূতপূর্ব দৃশ্য। সেই অভূতপূর্ব দৃশ্য তো দৃশ্য, কিন্তু ঈদকে কিন্তু আবার ক্যাপিটালাইজও করা হয়েছে। কিভাবে জানেন? কালকে যখন জামাতের একজন ধরা পড়লেন না, দেখেছেন টাকা সহ, হ্যাঁ, উনি নিজেও জানেন না ওনার কত টাকা আছেন, উনার স্ত্রী বক্তব্যে বললেন ঈদ সামনে তো তাই ওই টাকাগুলো তারা এনেছেন। কমপ্লিমেন্ট করি। দেখেন আপনি আবার অদ্ভুত ঘটনা হচ্ছে, পরে আমরা জুলকানের সায়ের পোস্ট দেখলাম, উনি তো সাধারণত অথেন্টিক কোনো কিছু ছাড়া পোস্ট দেন না, এবং ওনার সাংবাদিকতাও খুব গ্রহণযোগ্য আমাদের কাছে, যে ওনার বাৎসরিক সম্পদের পরিমাণ 24 লাখ, বাৎসরিক 4 লাখ। পরে দেখলাম যে উনি এটাকে জাস্টিফাই যে করার চেষ্টা করছেন, তার যে ট্রেইলার শপ সেটা থেকে 74 লক্ষ টাকা গার্মেন্টস বলা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, যে ফটো কার্ডের যে প্র্যাকটিসটা মানে সবচেয়ে বেশি আমরা জুলাই পরবর্তী সময় দেখেছি, বা আপনি তো একজন ভিকটিম, আমি নিজেও এটার ভিকটিম এই অনলাইনে। ইসির বক্তব্যে ইসির সচিব উনি বলেননি যে কত টাকা ক্যারি করা যাবে, এবং পরে যদিও আনঅফিশিয়াল সোর্সে আমি শুনেছি এয়ারপোর্ট থেকে যে স্টেটমেন্টটা এসছে,
আমাদের কিন্তু আপনি জানেন যে ইন্টারনাল যে কাস্টমস তারা কিন্তু ডোমেস্টিক কাস্টমস এর নিয়ে এনে domestic কাস্টমকে হাজির হিসেবে। করা হলো। এবং এটাও একটা বিষয় আলোচনা যে কেন বিমান বন্দরের যিনি নির্বাহী তিনি কেন স্টেটমেন্টটা দিলেন, এটা তো তার দেখার বিষয় না। দেখার বিষয় না। আর তারপরে আবার ইসির বক্তব্য দিয়ে ফটো করে সাথে সাথে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে হলো, দেয়। টাকার অঙ্ক কমানো হলো। তার মানে হচ্ছে একটা প্ল্যান ছিল, প্ল্যান হ্যাঁ। ছিল, প্ল্যান এবং ছিল। এবং পরবর্তীতে এই আপনি টাকাটা যে শুনেছেন, নির্বাচনের জন্য হ্যাঁ, গেছে, এটা কিন্তু জামাতে পরে বলেছে যে নির্বাচনের জন্য তারা এই টাকাটা ব্যয় করছে। কিন্তু আপনি দেখেন, আমি সবসময় একটা কথা বলি, যে দল রিপিটেডলি বলে সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, শুনতে শুনতে কান ঝালাপালা। এই যে সৎ লোকের শাসন, তাহলে এই সৎ লোকটি যখন এয়ারপোর্টে ধরা পড়বেন এতগুলো টাকা নিয়ে, প্রথমত সে জানেন না তার বাজারের ব্যাগে কতখানি টাকা আছেন, তিনি বলছেন 50+। তাহলে একটা সৎ লোকের শাসন হলে সেই সৎ লোক জানেন না যে তার কাছে কত টাকা তিনি ক্যারি করছেন, এবং সেই সৎ লোক বলছেন যে এটা আমি আমার পারিবারিক খরচ, আমার পারিবারিক বিজনেসের কারণে আমি এটা খরচ করছি। তার ওয়াইফও একই কথা বলেছেন। কিন্তু সেই সৎ লোকের দলটি পরবর্তীতে বলছেন যে এটা নাকি নির্বাচনের ব্যয়ের টাকা। তাহলে দেখেন, মানে যখন শহীদুদ্দিন আনীর বিষয়টা আসলো, তো তখন তারা বলছেন যে এটা আসলে নির্বাচনের ব্যয়ের টাকা। তাহলে এই যে সৎ লোকের শাসন, মানে সৎ লোকের মুখ দিয়ে তো প্রথমেই সত্য কথাটা আসার কথা ছিল, তাই না? এটা যদি নির্বাচন ব্যয়ের টাকা হয়, অনেকগুলো কেন্দ্রের টাকা ওনার সাথে একসাথে থাকে, আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আর অসুবিধা একটা নাই। জিনিস যোগ করি, দেখেন আমার যদি 1 কোটি টাকা 2 কোটি টাকা আমার সঙ্গে থাকে এবং সেটি আমার যদি বৈধ আয় হয়, সেটা এফবিআই কেন, বাংলাদেশের ডিজিএফআই কেন, বা এনএসআই কেন, বা যে কোনো সংস্থা আমাকে ধরলে কিন্তু ওই কনফিডেন্সটা থাকবে। আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি হার্ট অ্যাটাক হবে না। না, হার্ট অ্যাটাক তো পরের কথা। এবং আপনি উনি চ্যালেঞ্জ যেভাবে করবো, আমি শুনেন, চ্যালেঞ্জ করবো। ক্রাইম বোঝার জন্য মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখছেন যে উনি মুখ ঢেকে ফেলছেন, তাই না? বা উনি মাথা নিচু করে আছেন, বা উনি সেই কনফিডেন্স লেভেলে আপনি দেখেছেন, মানে আমাকে তো ওনাকে খুব লেস কনফিডেন্ট মনে হয়েছে। সেটাই আমি বলছিলাম যে আপনি এক সৎ লোকের শাসন বলছেন, কিন্তু সৎ লোকের শাসন তো প্রথম থেকে সত্য আর কথা তিনি বলা দেখেন উচিত ছিল। যে মানে এটা তো আমরা ওই আলোচনায় যাব যে এই যে শাসন ব্যবস্থা, গণতন্ত্র, নিশ্চয়ই আপনি এটা নিয়ে সোচ্চার। আর তিনি দেখেন যে আমার মনে হয় গোটা উৎসবের যে আমেজটা ছিল, এটাতে কিন্তু এক ধরনের পানি ঢেলেছে এই ঘটনাটা। এবং আরেকটা জিনিস দেখেন যে আপনি যদি মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখেন, শুধু একটা ঘটনা না, অস্ত্র উদ্ধার বলেন, সিল উদ্ধার বলেন, ব্যালট পেপার উদ্ধার বলেন, প্রিজাইডিং অফিসারের সম্পর্ক, ভোটিং লিস্টে সিগনেচার, এবং এটা কিন্তু একটা ছবির যদি পুরো নির্মাণ আপনি করেন 15 মাস, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ঘটনা। এভাবেই ঘটনাগুলো গেছে। আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আপনি বলছেন যে আপনি জানেন যে আপনার ভোটার সংখ্যা আসলে 5 to 10%, এবং আপনি একটা অ্যাম্বিশন সেট করেছেন যে আমি ক্ষমতায় যাব, সেরকম করে একটা অনলাইনে, এবং এই আলবদর থেকে আলবট বাহিনী কেউ তৈরি করেছে। তো আপনি হাসছেন কেন জানি না, আমি তো এটা নিশ্চয়ই আপনার সাথে সহমত পোষণ করবেন আশা করি। এবং সেই বাহিনীটা অনলাইনে ফুলিয়ে ফাঁপিয়ে একটা ক্যাম্পেইন ডিজাইন করে ইসলামকে দূরে সরে দিয়ে, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এবার দাড়িপাল্লা যতটা না তারা প্রমোট করেছে, জামায়াত ইসলামী বাংলাদেশ এইসব প্রমোট করে। এটার কারণ হচ্ছে তারা বলছে শরিয়া আইন তারা করবে না, তারা বেহেস্তের টিকিট বিক্রি করে ফেলেছে, একজন তো ক্যান্টনমেন্টও মনে হয় যে ভেঙে ফেলবে, সেটার আলোচনা আমরা জানি। আর রোজা এবং পূজা একেবারেই আমাদের ধর্মকে এক করে দিয়েছে। আমি অন্য ধর্মাবলম্বীর প্রতি রেসপেক্ট রেখেই বলছি। তারপরে যেটা বললাম যে চলচ্চিত্রের শেষ দৃশ্যে এসে এটা যে হবে সেটা অবধারিত ছিল, কিন্তু যে জিনিসটা আপনারা জানতে চাই যে আপনি কি বলেন এই উৎসবে কতটুকু ভাটা পড়লো, বা আজকে সকাল না, থেকে আপনি কেমন দেখলেন? আমি আপনার সাথে একেবারেই একমত না। উৎসবে ভাটা পড়ে নাই, ভাটা ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি মনে করি এই যে ধরা পড়েছে না, আমি তো মনে করি এটা একটা গুড সাইন। বিকজ তার মানে হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, বা নিরাপত্তা বাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে কোয়েশ্চেন ছিল, তারা কেমন করে পারফর্ম করবেন, যদি ধরা পড়ে এরকম করে, তার মানে তাদের পারফরমেন্স তো ভালো, মানে তারা তো ভালো পারফর্ম করছেন, তাই না? তো আর এরা কারা, মানে কারা এই হাইপ গুলো তোলে? যারা ওই যে কনফিডেন্টের কথা বললাম, যারা কনফিডেন্ট না, কনফিডেন্স লেভেল ভেরি লো, তারাই তো আসলে এই ধরনের মানে হাইপ গুলো তোলার চেষ্টা করেছে। আপনি দেখবেন যে আপনি বলেন আমি হাসছি কেন, হাসছি এই কারণে, আপনি বলেন তো না, মামা আড্ডা ভাই, দিতে বসে তো একটু আপনাকে সেই জন্য হ্যাঁ, মানে বললাম যে হাসতে আমরা তো হবে, এবং এটা আসলে হাসিরই কথা। কারণ আপনি আমাকে বলেন, বাংলাদেশের কয়টা মানুষ ধানের শীষ এবং নৌকা ব্যতীত দাড়িপাল্লা যে জামাতে ইসলামের প্রতি কয়জন আপনি জানতেন? সিনসিনারিটা বলেন তো, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, আপনি 5-10 জন জামাত নেতার নাম আমাদের যে এখানে আমরা যেহেতু আড্ডা দিচ্ছি, এখানে অনেকে আমাদের সাথে ব্যাক এন্ডে কাজ করছে, এদের যে কাউকে জিজ্ঞেস করেন সেটা কিন্তু 5-7 জন ছাড়া বলতে পারবে না। পারবে না, হ্যাঁ। তো সেই দলটি যখন আপনার ক্ষমতায় যাওয়ার জন্য উচ্চাভিলাষী হবে, এটা এক ধরনের উন্মত্ততা।
এবং সেটা একটা ইম্প্যাক্ট করে। বাট একটা জিনিস আমি মাঠ পর্যায়ের ইনফরমেশন দিই, আমি তো ওই যে ভোট দিয়ে আসলাম, আমি কিন্তু এই গত এতগুলো ইলেকশনের মধ্যে শুধু একটাতে ভোট দিতে গিয়েছিলাম, যখন তাবিত আউয়াল এবং আমাদের মেয়র তথাকথিত ইলেকশনে ইলেকশনে পলাতক তাপস সাহেব যখন ইলেকশন করলেন, তো আমি যখন ভোট দিতে গেলাম, ওই ঢাকা কলেজে আমার কেন্দ্র, আজকেও কেন্দ্র ছিল, তো ভোট দিতে গেলাম, ভোট দিতে গিয়ে ঢোকার সময় বলছে যে আপনি ভোট দিবেন, তাহলে ভোট তো আমি দিব। তো তারপরে আমি পরিচয় দিলাম যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তারপরে একজন বললো যে তো উনি তো ভোট দিতে দিতে চাচ্ছেন, তা দিন। তো তখন আমাকে যিনি পোলিং অফিসার, উনি বললো যে আমি দেখলাম টিক দেয়া, তো বললো স্যার অসুবিধা নেই, আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি। তো আর একজনের নামে আমি বললাম আমি ভোট দিব, এবং যখন আমি ভোট দিচ্ছি বুথে, কালো ঘরেও ঢোকার চেষ্টা করা হলো, কিন্তু যেহেতু শিক্ষকতা করে একটা নৈতিক অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে সেটা থেকে আর আমাকে বিরত রাখতে পারেনি। তো আমি ভোটটা দিলাম। এরপরে আমি যখন নিচে নামলাম, আমার ওয়াইফও ভোট দিয়েছে, আমার ছোট বোন ছিল আমার সাথে। তো বললো তুই ভোট দিস না, বললো যে আমার নাকি ভোট হয়ে গেছে। দেন আই ওয়েন্ট দেয়ার এগেইন এন্ড চ্যালেঞ্জ যে ওকে ভোট দিতে হবে। তো তখন আমাকে বলছে স্যার আপনিও কিন্তু আরেকজনের ভোট দিলেন, মানে মেসেজটা দিচ্ছি যে ভোট টোট দেওয়া গেছে, আপনার ভোট দেওয়ার দরকার নেই। দেন উই কেম ব্যাক। আজকে যখন ঢাকা কলেজের যদি আমি আপনি দৃশ্যটা বলি, যে আমি ভোট দিতে গেলাম 7:45 দিকে, বোধহয় 7:42 দিকে, যেহেতু এখানে আসবো আমার একটা প্রস্তুতির বিষয় ছিল। এবং সেখানে আমি পুরুষ যে 1 নম্বর কেন্দ্রটা, সেখানে আমার মানে ওই সময় প্রায় 20 জনের লাইন হয়ে গেছে, এবং আমার পাশের যে কক্ষটা সেখানেও ধরেন আপনার 7-8 জন ছিল। এবং ইন্টারেস্টিংলি যখন আমি নিচে নামলাম, নারী তখন কিউ তৈরি হয়ে গেছে। কটার সময় বললাম আপনাকে, যে মাত্র ধরেন 7:30টার দিকে বা 7:45টার দিকে এই সিচুয়েশন। এবং ভোটের উৎসব বলতে যা বোঝায়, একেবারে বাইরে প্যান্ডেলে স্লিপ দেয়া থাকবে, আসলে মানুষজন আসবে, এইটাকেই এটা কিন্তু কিন্তু নষ্ট করতে দেখলাম। চেয়েছিল, এটাকেই নষ্ট করার একটা প্ল্যান ছিল কালকে রাত্রে, যে মানুষ যাতে কোনোভাবে ভোট কেন্দ্রে না যায়, বা এক ধরনের ভয় ভীতি, বা আপনি দেখেছেন যে অনেকভাবেই তো ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই ইলেকশনটা এমন একটি সময় হচ্ছে, একে তো জুলাইয়ের আন্দোলন, এটা একটা ইস্যু, আরেকটা হচ্ছে যে একটা জেনারেশনে প্রথম তাদের ভোট দিতে ভোট পারছে। দিবে। হ্যাঁ, তো তার মানে সেই আর্গুমেন্টলি উৎসাহটা 6 কোটি মানুষ, হ্যাঁ, 4.5 কোটি তো থেকে 6 কোটি। তারা প্রথম ভোট দিবে, তো তাদের তো সেই উৎসাহের জায়গাটা থাকবে। এবং আমি মনে করি যে এইবারের ভোট নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারী ইস্যুটা যেরকম করে এসছে, এবং আপনি দেখেছেন গত 3 সপ্তাহ পার্টিকুলার একটি রাজনৈতিক দল নারী 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 মানে এই ইস্যুটাকে যেমন একটু করে কমপ্লেনের এনেছে। ব্যাপার দেখেন, এই জন্য আমি বললাম যে নারীদের যে লাইন আমি দেখেছি, ওখান থেকে ঘুরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ওখানে গেলাম, এবং আমি এভাবে বলার জন্য দুঃখিত। তখন শুনলাম যে আমাদের যে আরেকটি কেন্দ্র সায়েন্স অ্যানেক্স, সেখানে এনসিপির যে প্রার্থী, তার যে বাইরের যে প্যান্ডেলটা করা আছে, এটা আমি একটু দেখালে, যদি আমরা আড্ডা দিচ্ছি, এটা মন্দ হয় না যে এটা দৃশ্যটা যদি এরা দেখাতে পারে, যে একটা দেখাই আমি, এবং আমি ছবিটা তুলে আমাকে, মানে আমাদের ওখানে যিনি আমাদের টিচাররা আছে, ওনারা পাঠালেন আমাকে একটা দৃশ্য দেখা, ইন্টারেস্টিং দৃশ্য আমি মনে করি দেখালে এটা ভালো হবে। আসলে ওখানে ওই বুথে তারা দিতে পারেনি আসলে, মানে বুথটা আছে ওই যে বাইরে স্লিপ ক্লিপ দিবে, কিন্তু দিতে পারেনি। আমি আর একটু একটু বের করার চেষ্টা করি। এটা ইম্পর্টেন্ট যে এখানে এই বুথে একটা আপনার ইলেকশন, আমি এটা কোথায় পেয়েছি, সেখানে আপনার এই যে আমি দৃশ্যটা কি দেখানো যাবে কিনা, এটা হচ্ছে সকাল 8:58, এটা দেখা যাচ্ছে, দেখা যায় আমাদের যারা দর্শক দেখতে পাচ্ছে, শাপলাকলি প্রতীক আছে নেরেনাপা, দুটো ইয়েতে একই অবস্থা, যে শাপলাকলি প্রতীক আছে, কিন্তু তাদের যে প্রতিনিধি বসবে ওখানে কেউ, এবং আমি এটা আমার কোনো ধরনের দাম্ভিকতা নয়, আমি যা দেখে আসলাম উদাহরণ ইয়েতেও যা দেখলাম, 2-3 জন বসে আছে, যেটা আর্গুমেন্টটা করতে চাচ্ছি, মানে আমি মানে আসলে আপনার শক্তির জায়গাটা না জেনে আপনি যদি অর্থ খরচ করেন। না, তবে এইটা কি জানেন, এটা কিন্তু একটা দুঃখেরও জায়গা, দুঃখের জায়গা এই কিরকম দুঃখ কারণে, কেন বলছেন? মানে দুঃখটা মানে হচ্ছে কি কি দেখেন, বাস্তবতা না? না মানে দুঃখের জায়গাটা কোন জায়গাতে দেখেন, জুলাইয়ের পরে আমরা কিন্তু সত্যিই চেয়েছিলাম যে ভালো একটি রাজনৈতিক দল আসুক, এটা তো আমাদের সবার প্রত্যাশা ছিল। আপনি দেখেন এনসিপি যখন আসলো, তখন কিন্তু তাদের যে প্রথম দিনটায় জাতীয়তাবাদী দলেরও বড় বড় নেতারা সবাই গেছেন, বাংলাদেশের ভালো ভালো মানুষরা, যারা সুশীল সমাজ, সবাই তাদের সাথে গেছেন। বাংলাদেশের মতো একটা দেশে এইরকম যদি একটা রাজনৈতিক দল দাঁড়াতে পারতো, এটা কিন্তু খারাপ হতো না। কিন্তু দেখেন গত 1.5 বছরের মধ্যে একটা দল কেমন করে বিলীন হয়ে গেল, এবং এই বিলীন হওয়াটা কিন্তু খুব মানে আপনি কি জামাতের সঙ্গে শোভন না। যাওয়াটাকে পার্মানেন্ট বিল্ডিং বলছেন?
মনে হয়তো তাই। এবং আচ্ছা, প্রথম দিকে শুনেছেন যে সবাই বলেছে এনসিপি হচ্ছে জামাতের হচ্ছে বি টিম, মানে আমরা এগুলো শুনতাম কিন্তু বিশ্বাস করতে একটু চাইতাম না। থামানোর জন্য আমি ক্ষমা হ্যাঁ চাই। হ্যাঁ প্লিজ। আমি না যখন দেখি যে শফিকুর রহমান জামাতের আমির, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি যখন শাপলা কলি প্রতীকটা তুলে দেয় আর একটা দলের প্রধানের হাতে, এটা যে কতটা কষ্ট দেয়, কারণ এই এই বাচ্চারা আমাদেরই শিক্ষার্থী, আমাদের সাথে আন্দোলনেও ছিল। এটা হলো এক নাম্বার। আমি ধরে নিলাম যে শফিকুর রহমানের আপনার এই যুদ্ধাপরাধ এবং অন্যান্য বিষয়গুলো এটা ফুল স্টপ, আসলে জামাতের এই বিষয়টা নিয়ে আজকের দিনে কথা বলতে চাই না। কিন্তু একটা দলের প্রধানের হাতে আর একটা দল প্রতীক তুলে দিচ্ছে, এবং যেটা যে আপনি বলছেন একটা স্বপ্ন ছিল, এটা তো যে আপনারটাকে কমপ্লিমেন্ট করছে, এটা একটা অপমৃত্যু। আর দুই নাম্বার হচ্ছে যে এবারে যদি নির্বাচনের আমেজে পানি ঢালার চেষ্টা করা, কয়েকটা ঘটনা কিন্তু আপনার সামনে আনতে হবে। যেমন ক্যান্টনমেন্টের এই ঘটনাটাকে সোজাভাবে দেখার কোনো সুযোগ নেই। এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে এই পুরো প্রচারণা আমাদের যারা দর্শকরা দেখছেন, যদি আমরা বিএনপির মিডিয়া সেল থেকে প্রোগ্রামটা করছি, কিন্তু এটা কিন্তু ঠিক যে তুই শব্দটাকে আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতি থেকে ভারতে পাঠিয়েছি, সেই তুই তোকারে যেটাকে বলি, তোদের তুই, মানে এই দুইটা মানে আমি যেটা বলছি যে তার মানে রাজনীতি যে জায়গাটা একেবারে কথার রাজনীতির কথামালায় ছিল, সেটা হয়তো তুই বলা মুক্তিযুদ্ধের বিপরীত একটা শক্তি, দর্শক, পাকিস্তানের দোসর, তারা ওই কালচারটা তো রেখেই দিয়েছে, একই সাথে আবার তাকে পরিচয় করে দিচ্ছে। না, আরেকটা পরের দিনই দেখেন, ঘটনা ছিল। এই এই তুইয়ের ঘটনাটা, তুইটাকে তো আমি শেখ হাসিনা রিফ্লেকশন দেখছি। আমি সেটা তো শেখ বলছি, মানে হাসিনা এটা কিন্তু, নব্য ফেসিবাদ। হ্যাঁ শেখ হাসিনা কিন্তু জনাব তারেক রহমানকে তুই করে বলেছিলেন যে আয় তুই, মানে এই টাইপের কথা। সো তার মানে দেখেন জামাতি ইসলামীর মানে লাস্ট কতগুলো অ্যাটিটিউড বা গত 1.5 বছর যে হাইপ তারা তুলেছিল, তারা কিন্তু আরেকটা স্বৈরাচার হওয়ার পথেই কিন্তু হেঁটেছে। তাদের কথাবার্তা কিন্তু আওয়ামী লীগেরই একটা রিফ্লেকশন। আমার মাঝে মাঝে মনে হতো যে আমি কি আরেকটা দলকে দেখছি, মানে ওই দলের মুখোশ পরে কি আরো কেউ এসছে। দেখেন জামাতের আমির কয়েকদিন আগে একটা তার নির্বাচনী প্রচারণায় বলেছে যে কেউ যদি নারীদের দিকে কুদৃষ্টি দেয় তাহলে তার চোখ তুলে ফেলা হবে, মানে চোখ তুলে ফেলা, হাত ভেঙে ফেলা, মানে এইগুলা যে আমরা এইসব রাজনৈতিক সংস্কৃতির বাইরে যেতে চেয়েছি। এখনই ধরেন মানুষজন বলবে কেন বিএনপির ওই নেতা তো এটা বলেছেন, বিএনপির ওই নেতা তো এটা বলেছেন। কিন্তু আমি যদি জামাতের আমিরের প্রশ্ন মানে কথা দিয়ে এটার উত্তর দিতে চাই, তিনি কিন্তু আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে আপনি দলের কোনো প্রান্তিক নেতার কথা বলবেন না, মানে আমির কি বলেন সেটা বলবেন। তো আমরা যদি এই কম্প্যারিজনে যাই, তার পাশে জনাব তারেক রহমানকে দেখি, আপনি দেখবেন যে তার কথার যে শালীনতা, হ্যাঁ, বা এক ধরনের পোলাইটনেস, ডাউন টু আর্থ, হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি। এবং এই রাজনৈতিক সংস্কৃতিগুলাই তো আমরা আসলে চাচ্ছিলাম। এবং যে প্রসঙ্গগুলোতে আপনি ছিলেন যে, বা আমরা ছিলাম যে এই যে রাজনৈতিক দলের একটা অপমিত্র, অথবা আপনি বললেন ক্যান্টনমেন্টের কথা, একটু মানে মজা করেই বলি, ধরেন আপনি এমপি হতে চাচ্ছেন, হ্যাঁ, এমপি হতে চাইলে তো বেসিক আপনার বাংলাদেশের কিছু আইন কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি এমপি হতে চান, কমপ্লিমেন্ট করে দিই, উনি একজন ডক্টর হ্যাঁ সেটাই এবং বলছি। জামাতের সবচেয়ে বেশি শিক্ষিত, সেটাই। অর্থবান, না এগুলো নিয়ে আমার কথা আছে, কেন্দ্রের আমি মধ্যে শেষ একজন, করি, আমি শেষ ওটার করি, মধ্যে হ্যাঁ, একজন। মানে সেটা তো পরের কথা। কিন্তু আপনি এমপি হতে চাচ্ছেন, আপনি বেসিক ল জানেন না, যে ক্যান্টনমেন্টের ভেতরে আপনি আর্মস নিয়ে ঢুকতে পারেন না। আসলে কি বলবো, ধরেন একটা দলের আমির যিনি ফুলকপিকে বলছেন এই শীতকালের সবচেয়ে সুস্বাদু ফল, ফুলকপি যে সবজি, মানে এগুলা নিয়েও যদি আপনি কথা বলেন, এবং জামাতের শিক্ষিতের কথা বলছেন, একটা কথা খুব দুঃখ করে বলি, আপনিও তো পিএইচডি করেছেন, আমরা পিএইচডি করেছি, বা এই যে বিশ্ববিদ্যালয়ের, অধ্যাপক শব্দটা হ্যাঁ, নিয়ে একটু বলা এই যে দরকার। বিশ্ববিদ্যালয়ে ধরেন অধ্যাপক অধ্যাপনা, হয়েছি, অধ্যাপনা, গত হ্যাঁ। 21 বছরের জার্নি এটা, হ্যাঁ। উনাদের দেখবেন, আমার দুইটা জায়গার নাম খুব পছন্দ, ভেড়ামারা, ছাগল নাইয়া, হ্যাঁ। ধরেন এই সব জায়গার, ধরেন একটা কলেজে আপনি 1 মাস পড়িয়েছেন, আপনি লেকচারার, আপনি লিখছেন আপনি অধ্যাপক, মানে, এবং আপনি দেখেছেন ফেনী 3 আসনের মনে হয় একজন ডক্টর, মানে যিনি জামাতের পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী, তিনি তার নামের আগে ডক্টর লেখেন এবং তাকে শোকজ করা হয়েছে। মানে আপনি কি একটু অদ্ভুত যে অবস্থা। দুজনের নাম আমরা চিনি, ওনাদের সেক্রেটারি যিনি আছেন, হ্যাঁ উনিও কিন্তু অধ্যাপক। সেটাই বলছি, সেটা মানে মানে ধরেন এটা আমরা হাসছি, কিন্তু এটা যদি বাইরের কোনো দেশ হতো, বা মিসইউজ অফ ডেজিগনেশন কিন্তু এক তবে আমি ধরনের ক্যান্টনমেন্টের অপরাধ। ঘটনাটাকে আবার একটু অন্যভাবে দেখি, মানে সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্র পরিচালনায় একটা অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই অভিজ্ঞতাটা আসছে আপনার ব্যক্তিগত কর্ম, নিজের অভিজ্ঞতা, এডুকেশন, এগুলো থেকে। এখন যখন একজন ক্যান্টনমেন্টে ঢোকার জন্য
সব ভেঙে ফেলছে, যে সেনাবাহিনী আমাদের গৌরবের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আবার তাদেরকে পা চাটতে বলছে। এবং সে মানে আরেকটা দেখেন, আরেকটা জিনিস যে এই আমাদের জাঙ্গিয়া গেট থেকে ওদিকে বের হলে জিয়া কলোনিতে বের হয়ে যাওয়া যায়, ওনার সঙ্গে আর্মস আছে, একটু ঘুরে গেলে হবে। তো উনি প্রশ্নটা, আমি ভিডিওটা যা দেখলাম, প্রশ্ন আমার এই আর্মসটাকে কিভাবে নিয়ে যাবে, তার মানে আমাকে যদি যেতে দেন অস্ত্র কোথায় যাবে, ওনাকে বলছে যে ক্যান্টনমেন্টে তো অস্ত্রের মানে এইটা যে মানে মানে যেটা বলতে চাচ্ছি আমি, জিনিসটা কিন্তু পজিটিভলিও দেখার আছে যে আপনি তাহলে এই লোকগুলো কি নির্বাচিত হয়ে সংসদে যাবে? মানে সেটাই, শিক্ষিত সেই একটা কথাটাই তো অংশ। আমি আপনাকে প্রথমে বললাম যে আপনি সংসদ নির্বাচন করবেন কিন্তু বেসিক কিছু ল আপনি জানেন না, এটা তো খুবই একটা দুঃখজনক। জিনিস খেয়াল করেন, ওখানে যে সেনাবাহিনীর যিনি সদস্য ছিলেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে অত্যন্ত সম্মানের সাথে, না, ধৈর্যের আর সাথে। এটাকেই বলে প্রফেশনালিজম, তাই না? এটা তো মানে আমাদের খুশি হওয়ারও কিছু না, এটাই প্রফেশনালিজম এবং এটাই হওয়া উচিত। মানে উনি ওনার প্রফেশনালিজমে ফেল করেছেন, যে যিনি এমপি প্রার্থী এবং যিনি আমাদের সেনাবাহিনীর সদস্য ওখানে আছেন, উনি প্রফেশনালিজমে পাশ করেছেন এবং এটাই হওয়ার কথা। এবং এই যে দেখেন, মানে উনাদের যে ডিগ্রিগুলোর কথা আমরা বলি, বা আপনি কি আজকে পর্যন্ত এই সৎ লোকের শাসন এই দলটায় কোনোদিন শুনেছেন যে উনারা এই ডিগ্রিগুলো আর ব্যবহার করবেন না? দেখেন উনাদের কিন্তু অনেক কিছুতে মানহানি হয়, আমার দেখেছেন আমার এগেইনস্ট, আই মে বি দ্য অনলি ওয়ান যারা টকশো করেন তাদের মধ্যে উনি মামলা করেছেন আমার এগেইনস্টে। এবং মামলাটি কেন করেছে দেখেন, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু নারী যে তাদের কাছে একটা অ্যালার্জি এবং নারী যে তাদের কাছে একটা ভয়ঙ্কর কোনো কিছু, কারণ আমি একটা ফটো সাবসার্ভিয়েন্ট একটা অবজেক্ট। হ্যাঁ, এবং আমি একটা ফটো কার্ড দেখে একটা কথা বলেছি, যেটা বলার 2 সপ্তাহ আগে পর্যন্ত ওই ফটো কার্ডটা ছিল মিডিয়াতে, লক্ষ লক্ষ পুরুষ সেটাকে শেয়ার করেছে। কিন্তু যখন একটি নারী, যে নারীটি একটি ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই নারীটি যখন এটা বললেন, মানে তখনই তাদের মানে কি হলো, হানি হয়ে গেল। এবং তাদের এই মানহানিটা আপনি দেখবেন তাদের সাথে আপনারা, মানে এটা একটা বেসিক প্রবলেম হচ্ছে জামাতি ইসলামীর সাথে টকশোতে করা। দেখেন আপনি টকশোতে যাবেন, যাওয়ার পরেই করবে কি, বাসায় যে ওনারা একটা ফেসবুকে স্টেটাস দেন এবং মবকে ইনস্টিগেট করেন। আমি সবসময় ভাবি যে জামাতে ইসলামের অনেক বড় সৌভাগ্য যে তাদের বিরোধী দল হচ্ছে বিএনপি, যাদেরকে কখনো মানে বাসায় হুমকি পেতে হয় নাই, যাদের এগেনস্টে কেস করতে হয় না। বিএনপি তো এসব কিছু করে নাই ওই সময়। তো তার মানে তারা এমন একটা জায়গায় গেছে যে নারী কিছু বললে মানে এটা তাদের জন্য গ্রহণ করাটা খুবই মানে অস্বাভাবিক। এবং আপনি দেখবেন তারা নারী ইস্যুতে খুব মানে গর্ব ভরে বলেন যে তাদের দলে, বিএনপির সাথে কম্পেয়ার করে অলওয়েজ, যে তাদের দলে 43% নারী সদস্য আছে। এখন এই 43% নারী মানে তাদের দলের, এটা কি বাংলাদেশের 51% নারীর কত পার্সেন্ট? এটাও তো আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। তারা নেপোটিজম নিয়ে কথা বলেন, আপনি দেখবেন যে নেপোটিজমের জলজান্ত উদাহরণ হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী প্রত্যেক নেতা থেকে শুরু করে তাদের প্রত্যেকের স্ত্রী, মেয়ে, তারা প্রত্যেকে হচ্ছে তাদের মহিলা উইং এর সদস্য। আপনি একজনকেও দেখাতে পারবেন না যে তারা বাইরে একটু থেকে কমপ্লিমেন্ট এসেছে। করি, আমি যখন আজকে উদয়ন আমাদের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে জাস্ট আপনার একদম এই কথাটা রিলেটেড গেলাম, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং ওখানে যে 3-4 জন বসে আছেন, উনি দাঁড়িয়ে আছেন, ওনার স্ত্রী স্লিপটা দিচ্ছেন। তো মানে যেটা কথাটা আপনি বললেন যে ওই পারিবারিক রাজনীতির কথা তারা বলে, কিন্তু পরিবারকে পুরোপুরি যে রাজনীতিতে আনা বা সংখ্যাটা বাড়ানো, তার একটা উদাহরণ দিলাম। মানে নারীদের কিভাবে ব্যবহার করা হচ্ছে ওটাও তো বললাম। এবং দেখেন মানে ওটা গর্বভরে বলে। এবং জামাতের আমিরের স্ত্রী তো একসময় পার্লামেন্টে ছিলেন, সংরক্ষিত নারী আসনে ছিলেন তারা, এটা বলবে। আবার তার সাথে সাথে নারীকে কত সুন্দর শব্দ বলছে, কামলা বলছেন, তাই না? আবার ওনাদের আবার একটা খুব সুন্দর গুণ আছে, সেটা কি জানেন? আপনি যখনই তাদের কোনো একটা ইস্যুতে কোয়েশ্চেন করবেন, তখনই না তারা তাদের ন্যারেটিভটা চেঞ্জ করে দেয়। যেমন ধর নারীর কর্মঘণ্টা, প্রথম যখন এই কথাটা কয়েক মাস আগে আসলো, তখন বলা হলো যে নারীর কর্মঘণ্টা হচ্ছে এরকম করে হবে, 5 ঘন্টা কাজ করবে, মানে 8 ঘন্টার বেতন পাবে। হ্যাঁ, এরপরে যখন আমরা ভয়েস রেইজ করলাম, তখন বলা শুরু করলো কি এটা মেটার্নিটি লিভের সময় অথবা কমপ্লিমেন্ট করে আপনাকে একটু ডেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাজেট হচ্ছে, গত বছর বাজেট ছিল বাংলাদেশের
7,90,000 কোটি কোটি। টাকার মতো। আর এটাতে লাগবে 3 লক্ষ কোটি এটা টাকা। এটা না, এটার মধ্যে আপনি যদি টোটাল ফর্মাল ইনফর্মাল সেক্টরকে যুক্ত করেন তাহলে লাগবে 17,000 কোটি টাকা। হ্যাঁ, না আমি যদি পার্টিকুলারলি যে কর্মজীবী নারী আছেন মানে ডিরেক্টলি কাজ করেন সেটাতেও লাগবে হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। তাহলে এরকম একটা ইউটোপিয়ান থিঙ্কিং মানে বাজেট নিয়ে এবং আপনি তাদের ইকোনমিক্যাল ওনারা যে ফ্রেমওয়ার্কটা দিয়েছেন তারা বলেছেন যে 2 মিলিয়ন না বিলিয়ন কি করবে না 2 ট্রিলিয়ন ইকোনমির বাজেট হবে তাদের, হ্যাঁ, যেটা 2050 সাল পর্যন্ত হওয়া আসলে সম্ভব না। আমি আসলে যখন ওনাদের ইশতেহারগুলা দেখলাম অথবা ওনারা পলিসি সামিট করলেন, একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে সেটা হলো জাতীয়তাবাদী দলটা মনে হয় আসলে এমন একটা জায়গা আছে যাকে ফলো করা যায়। দেখবেন যে ওনারা যে পলিসি সামিটে ওনারাও কেন 31টা দফা দিলেন, কেন 32 না, আপনি কেন যদি অর্থনীতি দিয়ে 35 গেলেন, না? আমার এরিয়াতে একটু হ্যাঁ, just বলি। আপনি ওই যে যেটা বললেন যে আমার বিএনপির লক্ষ্য হচ্ছে আগামী 2034-এর মধ্যে আমরা একটা 1 ট্রিলিয়ন ইকোনমি ডেভেলপ করতে চাই বা করতে চাই। সেখানে গ্রোথ রেট ধরা আছে 8%। আর যেহেতু আমরা এবং ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা বলছি যে সেখানে গিয়ে আমরা 15%-এ এটা অ্যাচিভ করতে চাই, ট্যাক্স টু জিডিপি রেশিওতে। আর জামাত বলছে যে 2 ট্রিলিয়ন ইকোনমি 40 সালের মধ্যে, কিন্তু গ্রোথ রেটটা 7%। দুটো ইম্পর্টেন্ট। বিএনপি কেন 1 করলে 2 হতে হবে, আর বিএনপি কেন 8 বললে আমরা একটু কমে থাকার যে ওই যে একটা মানসিকতা যে তথ্যটাকে অন্যরকম করে 7% গ্রোথে আপনি 2 ট্রিলিয়ন ডলারে যাবেন 2040 সালে। 40 সালে। 2040 আরো একটা তথ্য দেয় আপনাকে, দেখবেন ওখানে যে দেয়া আছে যে আপনার অনেকগুলো প্রমিস আছে যে আমি শিক্ষা খাতে এটা করবো, স্বাস্থ্য খাতে আমি, আপনি তো শিক্ষা নিয়ে কাজও করছিলাম, এটা করব ওটা করব। সেখানে আপনার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে যে অতগুলো প্রমিস করা হয়েছে তার টাকাটা কোত্থেকে আসবে এটা তো বলাই হয়নি, বরং এক ধরনের যে আমি কেন বলবো যে আমি অবাস্তব এখানে একটা ব্যাখ্যা। সাপ্লিমেন্ট করি, টাকা কোথায় থেকে আসবে মানে ওনাদের তাহের সাহেব বলেছেন যত পৃথিবীর জাকাতের টাকা সব নাকি নিয়ে আসবেন। দেখেন জাকাতের টাকা নিয়ে আসবেন এটা বলে, কিন্তু মানে ফ্যামিলি কার্ড আপনি দিবেন, বেকার ভাতা আপনি দিবেন, তাতে নাকি সম্মানহানি হবে। মানে এটা খুব ইন্টারেস্টিং বিষয় না? কি জি হচ্ছে? জি হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, না। আপনি কি আমরা বলছেন? আমরা চেষ্টা করছি যে আমরা একটু আগে বলেছি যে আমরা স্থানীয় প্রতিনিধিদের যোগ করব, তো না তাদের আসলে মনে হয় নাম্বারটা একটু আমরা খবর শুনে আসি না এজন্য কি না হচ্ছে খবরের কোথায়? মুহূর্তে আমরা কোনো এখন কিছু কি কোনো খবর আছে? আছে আমাদের আপডেট তোমাদের কোনোখানে? আর নাম্বারগুলো আমাদেরকে একটু দিতে হবে ইয়ে থেকে। কি দেরি হচ্ছে কেন? আপনাদের কাছ থেকে নাম্বারটা এনে দিতে হবে আমাদের ইয়ার মধ্যে। এখন পর্যন্ত মনে হয় নির্বাচন যা হচ্ছে আমরা আশা করব যে শেষ পর্যন্ত এরকম হবে, আমরা জানি না না, পরে আসলে কি হবে। বা 18 সালের নির্বাচনের যে অভিজ্ঞতা এবং গত রাতের যে অপরাধের চিত্র এবং বিভৎসতা, এখনই আসলে নির্বাচন নিয়ে কোনো কিছু বলাটা আমাদের সমীচীন না, বলাটা তবে সমীচীন যতটুকু নয়। হচ্ছে এবং মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে একটা ভালো হ্যাঁ, আমি ইলেকশন যেটা হবে। দেখলাম, আমি তো হ্যাঁ। কয়েকটা সেন্টার ঘুরলাম, আমি ভোটও দিয়ে আসলাম। এই দর্শকদেরকে দেখাই যে ভোট দিয়ে এসেছি। এখন পর্যন্ত আমি জাস্ট ওইটা বলতে পারবো যে ভোট কেন্দ্রে যতটুকু দেখলাম বাস্তবে আর্মিদের উপস্থিতি দেখলাম আরেকটা ইয়াতে। হচ্ছে যে ভোটের কারচুপি তো শুধু খালি কয়জন গেল আর মানে হ্যাঁ, হ্যাঁ, ব্যালট এটা তো বাক্স হয় না, চিন্তাই এটা করে হয় না, ভোটের কারচুপি তো অনেক ভাবে এমনি তো হতে ওভারঅল পারে। পরিবেশ যেটা আমি দেখলাম, আমি ঢাকা কলেজে যেহেতু ভোট দিয়ে আসলাম, যে পিপল আর ভেরি ডিসিপ্লিন, কিউতে অনেক ডিসিপ্লিন হইতে আছে এবং প্রত্যেকে উৎসাহ নিয়ে আমার মনে হয় যে আগ্রহ। যেমন আমি ইউথ, যেমন আমার আগে 2টা জন আগে একটা ছেলে, আমি বুঝতে পারছি ফার্স্ট টাইম ভোটার অফ কোর্স, এবং ভেরি ইয়াং। আবার দেখলাম আমার পেছনে একজন হুইল চেয়ারেও ভোট। এটাই তো আমরা হ্যাঁ, চাই যে এই বিউটিটাই তো আমরা ভোট দেখতে কেন্দ্রে চাইছি। সবাই যাবে, যে যাকে খুশি ভোট দেবে, একটা নিরাপদ পরিবেশ। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আপনি যে আলোচনাটা তুললেন প্রথমে, যে নির্বাচনে যে আপনার যে ঘটনাটা গত রাতে ঘটেছে, এটা কিন্তু এক ধরনের আমি বলবো যে মানুষকে একটু আড়ষ্টতা তৈরি করেছে বা একটা দ্বিধার মধ্যে ফেলেছে। কিন্তু আপনি জানেন যে আমি দীর্ঘদিন নির্বাচন পর্যবেক্ষণে জড়িত ছিলাম। যখন মানুষের সংখ্যাটা, আমি আশা করি সবাই ভোট দেবে, যেমন যাকে খুশি তাকেই ভোট দেবে, যখন সংখ্যাটা বাড়ে তখন আপনি যে কথা বলছেন যে ইঞ্জিনিয়ারিং, আইন শৃঙ্খলা এবং তাতে যে ওভারঅল ভোটের ইম্প্যাক্ট, সেটা কিন্তু একটা ওই যে আমেজ থেকেও একটা নিশ্চয়তার দিকে যায়। এবং সেখানে আপনার যেটা হয় যে আপনি তখন মানুষের মধ্যে কনফিডেন্স, কেমন হচ্ছে ভোট, কিছু কেমন হচ্ছে, কোনটা হচ্ছে কিনা, সেই জিনিসটা হয়। আপনি সকালে এখন তো ভোট দিতে আপনি না, যাননি, আমি বাট যাবো। আপনার অভিজ্ঞতা একটু জানতে চাচ্ছি যে আপনি মিডিয়াতে দেখলেন, টেলিভিশনে দেখলেন, সেটা কেমন মনে হচ্ছে আপনার? না সকাল থেকে তো আপনার ভালোই দেখছি, মানে
আম, সকাল থেকে মনে হচ্ছে যে চলছে, বাট আমার আসলে প্রত্যাশার জায়গাটা, মানে আমি ভোট নিয়ে কমেন্ট করব 4:30টার পর, মানে কেমন ভোট হয়েছে সেটা নিয়ে কমেন্ট করব হচ্ছে 4:30টার পর। এখন পর্যন্ত আসলে আমি যতটুকু আমার চলছে নাম্বারটা এবং দিলে আমি এটাই ইয়ে একটা করবো, আমাকে ফোন প্রত্যাশা। লিস্টে দিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ আমরাই তো এখান থেকে হ্যাঁ মানে আমরা ফোন দিতে পারি হয়তো। না, এমনি আমি না আসলে মানে আপনি তো টকশোতে গেলেন কালকে বা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে দেখেছেন, সেটাতে আপনার কি মনে হচ্ছে, কেমন দেখলেন? মানে আপনি ওই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছেন যে উৎসব, মানে আমি আসলে মানুষকে দেখেছি যে মানুষ ভোট দিতে চায়, হ্যাঁ, এবং পার্টিকুলারলি মেয়েরা ভোট দিতে যেতে চাইছে, হ্যাঁ, এই জায়গাটা আমি দেখেছি যে উৎসব মুখর। কিন্তু ওই যে যেটা বললাম যে অনেক ধরনের কিছু করার হয়তো চেষ্টা চলেছিল যে মানুষ যাতে ভোট দিতে না যায়, বিকজ পার্সেন্টেজ যাতে কম হয়, বাট এই পর্যন্ত যা দেখছি চলছে। এবং প্রত্যাশা হচ্ছে 4:30 পর্যন্ত আসলে এভাবেই চলবে। এবং ইলেকশনে আসলে প্রতিটা মুহূর্ত ভেরি ইম্পর্টেন্ট, মানে কোন সময় কি হয় আপনি আসলে এখনই বসে বলে দিতে পারবেন না যে খুবই ভালো এখন ইলেকশন কেবল হচ্ছে। শুরু হলো আর হ্যাঁ, কি। কেবল শুরু, এবং লাস্ট মোমেন্টেও যদি কিছু হয় তাহলে সেটাকেও কিন্তু একটা কাউন্টের মধ্যে আনতে হবে। তো ইলেকশনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, আমার সেটা মনে হয়। আমরা একটু চেষ্টা করছি যে আমাদের মিডিয়া সেলের প্রতিনিধিরা সারা দেশে আছে, হ্যাঁ, দেখেন একটু একটু কি আমরা একটু বলেন। মাঠের খবর অথবা দর্শকদের কাছাকাছি নিয়ে কথা বলার চেষ্টা করি স্পিকার। আসসালামু আলাইকুম। হ্যাঁ শাহিনুর, কেমন আছেন? জি জি স্যার, ভালো আছি। আমি বিএনপি মিডিয়া সেল থেকে প্রফেসর মামুন বলছিলাম। জি স্যার, জি স্যার, আমার বলেন। সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাহারিন আছেন। একটু আমাদের কেমন হচ্ছে, মাঠে কেমন দেখছেন, নির্বাচন কেমন? স্যার, আমি সকাল 7টা থেকে বিভিন্ন কেন্দ্রে নওগাঁ সদর 5 আসন জাহির ইসলাম ধুলুর সঙ্গে রয়েছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দীর্ঘ 17 বছর পর, মানে এই যে সাধারণ ভোটার বুকের উপর একটা জগদল পাথরের মতো চেপেছিল ভোট না দেওয়ার কষ্টটা, সেই কষ্টটা দূর হয়ে গেল আজকে। মানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনারা? ভোটার উপস্থিতি আমি যতটুকু সময় ভোটে এই পর্যন্ত আছি দেখছি এই নারীদের মানে প্রচুর প্রচুর ভোটার উপস্থিতি। এটা ভালো। এমনি তরুণদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? যারা প্রথম ভোটের জন্য আসছে, আমাদের আমাদের জন্য বিএনপির জন্য একটা সুসংবাদ বয়ে আসছে যে তরুণ যে ভোটাররা রয়েছে তারা প্রত্যেকেই ভোট দিয়ে তারা ছবি তুলে বিভিন্ন ফেসবুকে তারা দিচ্ছে, তারা ধানের শীষে ভোট দিয়েছে, তাদের প্রথম ভোট। আচ্ছা, এমনি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য পরিবেশ কেমন দেখছেন আপনি? এইভাবে আমি যদি বলি তাহলে নওগাঁ একটি শান্তির শহর বলা হয়, সবার কাছে পরিচিত। নওগাঁ জেলা প্রশাসন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিসি মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানুষের প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হয়তো বা আপনার সঙ্গে আবার কথা হবে। একটা জিনিস একটু জানতে চাই যে গত রাতে সারা দেশে আমরা দেখেছি যে জামাত শিবিরের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে, ভোটের সিলের ঘটনা ঘটেছে, কক্ষ ভিজিট করার না কথা থাকলেও রাতে আওয়ামী লীগের কায়দায় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে, যেটা ঢাকা 18 আসনেও আমরা দেখলাম। এরকম কোনো ঘটনা কি ঘটেছে নওগাঁতে? না, নওগাঁতে আমরা যে সাধারণ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি কেন্দ্র পাহারার দায়িত্ব ছিল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। তারা প্রত্যেকে সারা রাত জেগে এই বিষয়টা তারা টেক কেয়ার করেছে। আর সকলেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নওগাঁ জেলা বিএনপি তার নির্দেশনা ফলো করে তারা সকলে রাত জেগেছে। এই বিষয়ে নওগাঁতে কোনো কিছু করতে পারে নাই। ঠিক আছে, আমি আবার আপনার সঙ্গে কথা হবে দিনের কোনো একটা সময়। ভালো থাকবেন। জি 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 জি, আসসালামু আলাইকুম। যতটুকু নওগাঁর খবরটা আমরা পেলাম যে শুনেছেন মামুন ভাই যে নারী, নারী, হ্যাঁ, হ্যাঁ। নারী দিয়ে ভরে গেছে। আসলে আমি এই কথাটা সবসময় মিডিয়াতে বলার চেষ্টা করেছি যে এইবারের ভোট, যেটি এখনো বলছি, বারবার বলবো যে এইবারের ভোটটা নারীদের জন্য খুব না, কিন্তু এটা কি নারীদেরকে বিকাশ নাম্বারে টাকা পাঠানো বা বেহেস্তের না, আমি আসলে কার্ড তা দেয়, আপনি আমি সেটা আমি মনে করেন? আমি আসলে তা মনে করি না। কারণ আপনাকে মানে নারীদেরকে ওই মোটা দাগে ফেললে চলবে না। আমি দেখেছি গার্মেন্টসের ভেতরে, গার্মেন্টসের মেয়েরা, তাদের একটা কোয়েশ্চেন ছিল যে আমরা কাজ করতে পারবো তো, আমাদের চাকরি থাকবে তো, মানে এই প্রশ্নগুলো কিন্তু নারীদের ভেতরে এসছে। এবং গত 3 উইকসে আপনি যদি জামাতে ইসলামীর নারীর স্ট্যান্ডটা দেখেন, তারা একের পর এক ব্লান্ডার করেছে, একের পর এক। যেমন? ধরেন হ্যাকিং এর কথা বলা হয়েছে, ঠিক আছে, না, মানে- আমরা ওটাতে না গেলেও না। চলবে, আল জাজিরা দিয়ে কথা না, না, বললে আমি হবে। ওটা বলতে চাই কেন জানেন, ধরেন সৎলোকের শাসন, তো আমি বিশ্বাসই করি যে হ্যাকিংটা হয়েছে, আমি এটা বিশ্বাস করতে চাই। তাহলে হ্যাকিং এর প্রবলেমটা কি ছিল? একটা শব্দ নিয়ে, তাই না, একটা বিশেষণে নারীকে বিশেষণ, হ্যাঁ। ডাকা হয়েছে, সেই শব্দটা যদি আপনি বাদ দেন,
তার সাথে জামাতের আমিরের আল জাজিরা ওটাই যে বলছিলাম ইন্টারভিউ, আপনাকে আমি। তার কি কোনো পার্থক্য আছে? একটা কিছুর কিন্তু পার্থক্য নাই। ধরেন আপনি বললেন যে কর্মজীবী নারীকে কামলা, কালকেই দেখলাম যে জামাতের ওই যে যেটা বললাম যে ওনারা ন্যারেটিভ চেঞ্জ করে দেন জনমতের ভিত্তিতে, বা জনগণ কি ভাবছে তার পরবর্তীতে তাদের বক্তব্যটাকে তারা একদম টুইস্ট করে ফেলেন, একদম টুইস্ট করে ফেলেন। তো এখন ওই কামলাটাকে আবার বলা হচ্ছে কি যে আপনি যখন বিয়ে করে বউ নিয়ে আসবেন বাসায়, তাকে যাতে আদর যত্নে আপনি রাখেন, এই জন্য আবার বলেছেন। হ্যাঁ, আবার দেখেন নারীকে বলছে ফুল, গোলাপ ফুল, জামাতের আমির বলেছেন। খুব দুঃখ লাগে কি 2026 সালে এসেও আপনি যখন নারীকে গোলাপ ফুল বলেন, আপনি ভুলে যান গোলাপ ফুল শুকিয়ে যায়, আপনি ভুলে যান গোলাপ ফুলেও কাঁটা থাকে এবং সেই কাঁটা আপনার গায়ে বিঁধতে পারে। এবং এই ধরনের বিশেষণ যে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে না, আমি কিন্তু ফ্রিকোয়েন্টলি এটা বলার চেষ্টা করছি এবং আমি দেখলাম যে অনেকে এটা বলেন, হয়তো মিডিয়ার সামনে বলেন নাই, কিন্তু একটা এটা জিনিস আপনার সরি থামানোর জন্য মিডিয়াতে গেলে মিডিয়াতে যাচ্ছে, একটা জিনিস কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবার আপনি যদি জামাতের পুরো ক্যাম্পেইনটা দেখেন, এখানে তাদের আইটি বাহিনী একটা যে টিম ভালো কাজ করেছে, অনেকগুলো সফলতা আছে। আমরা মোটা থেকে দুটো সফলতাকে একটু বলতেই হবে। একটা হচ্ছে যে ওই বট শব্দটা আল বদর চিনতাম, তো এই বট শব্দটা আমরা আসলে চিনতাম না। এই আল বটর বাহিনী একটা তৈরি হয়ে গেল এবং দে আর ভেরি ইন্টেলিজেন্ট, বিকজ নাহলে আপনি বটর হবেন কি হবে। এবং আপনি এত প্রশিক্ষিত যে আমাদের এখন আইটি সেক্টরে বট কেনা বেচা হচ্ছে যে এই বট বাহিনীর কাছ থেকে। এটা একটা কিন্তু জামাত যে টেকনোলজিক্যালি ডেভেলপ করেছে, শিবিরের ছেলেরা যে এখানে তাহলে আমি আমি শেষ করি না, এডুকেশনটা ভালো হয়েছে, তার কিন্তু একটা বহিঃপ্রকাশ। দ্বিতীয় হচ্ছে যে এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে জামাতের যে অবস্থান, এটা আমরা সবসময় appreciate কোন করি। আধিপত্যবাদ? এই যে ভারতীয় আধিপত্যবাদ, ও আচ্ছা। না এখন কিন্তু তাদের এই যে এত স্মার্ট একটা আইটি টিম, এই আমাদের সামনে যারা টেকনোলজি বসে আছে আমাদের ছেলেদের চেয়ে নিশ্চয়ই তারা ভালো, কিন্তু যখন দেখলাম যে ভারতের আবার বিভিন্ন সাইট থেকে আপনি ছবি চুরি করলেন বা সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আবার আপনি একদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, আবার আপনি এখানে আপনি আমি- মানে আমি যে স্মার্ট হলে যেটা হয়, আমরা যে ওটা হয়ে গেল কিনা ইশতেহার নির্মাণ করতে গিয়ে আমি আসলে আপনার ভারতের সাথে ছবির ব্যবহার, মানে আমি জানি না যে এটা রেটরিক করে বললেন কিনা, বাট আমি আপনার সাথে একেবারেই একমত নই। আমি একে স্মার্ট বলবো না, বা আমি একে কোনো ভালো কোনো আইটি, আপনি আল বটর আমি বাহিনী শেষ তো- করি, আমি এটা বলবো না এই কারণে যে আমি মনে করি ওই যে ছোটবেলায় পড়েছি না যে ছুরি দিয়ে আপনি অপারেশনও করতে পারেন, ছুরি দিয়ে আপনি খুনও করতে পারেন। তো আপনি এখন আইটি একটা সেক্টর বানিয়েছেন, ধরেন আপনি হয়তো খুব সরলভাবে এটি বলতে পারেন তাদের বট বাহিনী, কিন্তু আমরা যারা নারীরা আছি, আমরা যারা মিডিয়াতে কথা বলেছি, আমরা জানি যে এইটার বেদনা কোন জায়গায়। আপনি খালি জাস্ট একটা কমেন্ট সেকশনে যান, যেভাবে নারীর স্লাট শেমিং হয়েছে গত 1.5 বছরে, যে জঘন্যভাবে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি দিয়েছে, বিকজ আমার কিছু আইডি থেকে আমাকে যেভাবে ছবি দিয়ে স্লাট শেমিং করা হয়েছে, এটি তো আগে আমরা কখনো দেখি নাই। তাহলে আমি এটাকে কোনোভাবেই বলবো না যে তারা খুব ভালো, প্রশংসার দাবি রাখে। আমি মনে করি জামাতে ইসলামী যদি কোনোদিন কোনো কারণে ঘৃণিত হয়, তাহলে তাদের এই বট বাহিনী 71-এ যেমন মুক্তিযুদ্ধ নিয়ে ঘৃণিত হয়েছে, তাদের আল বদর বাহিনী, এই আল বদরের সাথে আপনি এটা তো সফলতা না, আপনি এই এটাকে যে একটা সফল বট বাহিনী তৈরি করতে পারে, শোনেন সফলতা না? মামুন ভাই, মিডিয়াতে আমরা যখন কথা বলবো আমাদের দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, এটা তাদের সফলতা না। আমি মনে করি জামাতে ইসলামীর ব্যর্থতা এবং নারীদের কাছে তাদের ব্যর্থ হওয়ার প্রথম ধাপটি হচ্ছে তাদের এই বট বাহিনী। বাংলাদেশের কি পরিমাণ নারী যে এই বট বাহিনীর শিকার, কি পরিমাণ নারী যে নীরবে নিভৃতে কাঁদে, এবং কি পরিমাণ নারীর যে ব্যক্তিগত জীবন হ্যাম্পার করেছে এই বট বাহিনী, এটি হয়তো একজন পুরুষ হিসেবে বোঝাটা খুব দুষ্কর। এবং এই জায়গা না, থেকে আমি বুঝতে পেরে বটের বাহিনী এবং বলেছি। এজন্যই আমি বলবো যে সফলতা শব্দটা বলবেন না, এটা হচ্ছে না, মানে আমি জামাতে- অপকর্মের সফলতা না, নিয়ে করি। এখন অপকর্মের কিন্তু সফলতা হয় না। হ্যাঁ, ওইটাই mean করেছি আমি। অপকর্মের জন্য তাকে ঘৃণিত হতে হবে, অপকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আর এই যে আমরা যেগুলা বলি যে তাদের বট বাহিনী বলেন, অথবা আপনি বললেন যে কি বলেন, অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, তারা তারা ওই জন্য ছবিটা করেছে। নিয়েছে তারা। দেখেন অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, কিন্তু ইন্ডিয়ান লোকজন আবার আপনি অসুস্থ হলে আপনাকে দেখতে আসে, আবার আপনি সেই খবরটা বলেন না। আবার আপনি মিটিং করলেও বলেন আপনি যে সেই আমি খবরটা meeting- বলেন না, আবার কয়দিন পরে যখন রয়টার এটা প্রকাশ করে আপনি তখন বলেন যে আমাকে বলতে না করেছিল।
ছিল। আবার ধরেন আপনি প্রেজেন্টেশনে সেখানে ছবি দিয়ে দিলেন, অবশ্য তাদের ইন্ডিয়ার প্রীতি আছে, আপনি দেখবেন তাদের একজন এমপি পদপ্রার্থী একজন ইন্ডিয়ান নায়িকার প্রতি খুবই মানে ওনার দুর্বলতা হ্যাঁ, আছে। রাশমিকা আমি হ্যাঁ, বললাম, ওটা তার বলবো। কথা সবসময় বলেন অনেক সুন্দর। সো ইন্ডিয়ার প্রতি তো আছে, এবং ইন্ডিয়ার সাথে যখন কথা বলে তখন আবার শরিয়া আইন টাইন কোথায় যেন চলে যায়। তার মানে হচ্ছে এটা রাজনৈতিক দ্বিচারিতা। আপনি যেটাকে বলছেন এই মুহূর্তে যে অ্যান্টি ইন্ডিয়ান এক ধরনের সেন্টিমেন্ট তারা ক্রিয়েট করছে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কেন ক্রিয়েট করছে জানেন? কারণ গত 17 বছর অ্যান্টি পাকিস্তান একটা সেন্টিমেন্ট ছিল, এখন মনে করেছে যে রাজনীতির মাঠে এই মুহূর্তে, এবং যেহেতু শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, সো সব কিছু মিলে তারা এমন একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যে সমস্ত কিছুতেই ধরেন একটা কোনো গন্ডগোল হলো, ওটাকে একটা পোর্ট্রেট করার চেষ্টা করা যে ইন্ডিয়ার ল্যাবে তৈরি এটা একটা ভাইরাস। এটা হলো মূল যে জায়গাটা, সেটাতে আপনি যাতে দৃষ্টি না দিতে পারেন, মূল জায়গাটা নিয়ে কথা না বলতে পারেন। ধরেন আপনি যখনই কোনো একটা প্রবলেমকে ভাববেন যে এটা ইন্ডিয়ার তৈরি, ইন্ডিয়ার সমস্যা, তখনই আপনি প্রবলেমের ভেতরে না যেটাকে খুব শ্যালো করে ফেললেন। তারা এই খেলাটাই খেলছে আমার কাছে মনে হয়। আপনি আরেকটা জিনিস একটু আমরা এই যে আপনি যে কথাগুলো বলছিলেন যে নারী এবং বিশেষত যে জুলাই পরবর্তী অবস্থা, সেখানে আপনি বিএনপির স্ট্যান্ডটাকে কিভাবে দেখেন? খুব দেখেন, ক্রিটিক্যালি যদি আপনি বলেন। আমি খুব সেক্ষেত্রে ক্রিটিক্যালি বলছি, মানে বিএনপিও এমন একটি অবস্থায় নাই যে একজন নারী হিসেবে আমি খুব প্রশংসা করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন বিএনপির আপনি দেখেছেন নমিনেশনে 5% বিএনপির মতো একটি বড় দল দিতে পারে নাই, তাই না? এবং যে 0% এর মার্কেটে বিএনপি তো 10 জনকে হ্যাঁ দিয়েছে। সেটা দিয়েছে, কিন্তু মানে যখন ক্রিটিক করতে হবে আপনি যদি একটু একাডেমিক জায়গা থেকে ক্রিটিক করেন, আমার মনে হয় এটা বিএনপির জন্য ভালো হবে। হ্যাঁ, যে এই যে 5% তারা দিতে পারে নাই, এটার পেছনে অবশ্য আমার কিছু লজিক আছে। আমি মনে করি গত 17 বছর মানে বিএনপির একজন পুরুষ কর্মী তো ঠিক মতো রাজনীতি করতে পারেন নাই, তাই না? বিএনপির যারা হয়তো বড় বড় কিছু নেতাকে আপনি সামনে দেখেছেন, কিন্তু তৃণমূলের অনেকে আছে যারা ধান খেতে ঘুমিয়েছে, এরকম ঘটনাও তো ঘটেছে। বা আমরা ক্লাসরুমে কথা বলতে পারি নাই, তো প্রতিটা ক্লাসরুমে যেতে হতো, আমি একটা কোর্স পড়াই পলিটিক্যাল ইকোলজি, বলতে হতো যে ভাই প্লিজ কোনো কথা রেকর্ড করবে না। হ্যাঁ, একাডেমিক ক্লাসরুমে। সো কোনো মানে এটা কি অগস্টের আগে না পরে? না না না, এটা আমি গত 17 বছরের কথা বলছি। আপনি দেখেছেন ক্লাসরুমে কথার জন্য জেলে যেতে হয়েছে। সো এই যখন একটা অবস্থা, তখন নারী নেতৃত্বটা আসাটা একটু ডিফিকাল্ট ছিল। তারপরও বিএনপি দিয়েছে, এবং নারী নেতৃত্ব বা নারীর ক্ষমতায়নটা, আমি সবসময় এটা বলি যে দেখেন, নারীর ক্ষমতায়ন হয়তো সেই অর্থে বিএনপির হাত দিয়ে হয়নি, কিন্তু নারীর ক্ষমতায়নের যে ফার্স্ট স্টেপ, এটা একটা প্রসেস। আপনাকে ক্রনোলজিক্যালি যেতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন ধরেন নারীর শিক্ষা, অবৈতনিক শিক্ষাটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, মহিলা অধিদপ্তরটা জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, তাই না? তার মানে নারীর ক্ষমতায়নের, হ্যাঁ, নারীর ইভেন অ্যাসিড ভিকটিম যারা ছিলেন, মানে অ্যাসিড রিলেটেড যে লটা, এটাও কিন্তু বিএনপির হাত দিয়ে আমি হয়েছে। একটা জিনিস বলি আপা, সেটা হচ্ছে যে এখানে আমি মনে একটু শেষ করি এটা। হ্যাঁ, এটা শেষ করি, নাহলে এটা শেষ হবে না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে স্টেপগুলা বিএনপি নিয়েছে, এটা নারীর ক্ষমতায়ন করার জন্য বেসিক কিছু জায়গা, ভিতটা বিএনপি তৈরি করেছে এবং বিএনপিটা করে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই কি জানেন, যেটা এখন সব জায়গাতে বলি, যে নারীর কমান্ড নিতে পারাটা এই পুরুষতান্ত্রিক সমাজে, এই হেজিমনিক ম্যাসকিউলিনিটিতে নারীর একটা অর্ডার আপনি নিবেন, এটা নেওয়াটা কিন্তু খুব টাফ। এটা নেওয়ার জন্য আপনার একটা মানসিক প্রস্তুতির দরকার, এটা আপনার একটা অভ্যাস দরকার, তাই না? নারীকে টোকেনিজম করে রাখলে তো হবে না। এখন এই অভ্যাসটা কিন্তু বিএনপির আছে। বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটার আপনার অভ্যাসটা আছে নারী নেতৃত্বকে আসলে কন্টিনিউ করার, নারী নেতৃত্বকে গ্রহণ করার, নারী নেতৃত্বকে মেনে নেয়ার। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের জন্য। এবং আপনি দেখবেন যে অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এই অভ্যাসটা নাই। অন্য একটি রাজনৈতিক দল কিন্তু বলেই দিচ্ছে যে নারী নেতৃত্ব, তারা সর্বোচ্চ পদে নারী যেতে পারবে না, তাই না? তো আসলে আপনি আমার কথা শুনছেন না? আচ্ছা, তো তাহলে এটাই হচ্ছে, আমি এইটাই বলতে চাই যে নারী নেতৃত্ব এমন না যে আকাশ থেকে টুপ করে পড়বে। নারী নেতৃত্বটাকে তৈরি করতে হয়, তৈরি করার ভিতটা বিএনপি তৈরি করছে। এবং আমি অন্যান্য দলগুলোতে আসলে এটা দেখি না। ইভেন আপনি এনসিপিতেও দেখবেন যে এনসিপি যারা প্রমিনেন্ট নারী নেত্রী ছিল, তারা যখন জামাতের সাথে অ্যালাই করলো, তখন কিন্তু তারা বের হয়ে গেছে। এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। তার মানে বাংলাদেশের নারীদেরকে আপনি এখনো ওই
জান্নাতের টিকিট বা ঘরের ভিতর থাকলে সম্মানিত হবেন অথবা আপনি 5 ঘন্টা কাজ করবেন, এটা দিয়ে চালানো যায় না। আর সবসময় একটা বিশ্বাস কোথায় রাখি জানেন, যে যে রাজনৈতিক দল নারীর কথা বলবে না, যে রাজনৈতিক দলের নারী নেই, যে রাজনৈতিক দল নারীকে নিয়ে ভাবে না, বা যে রাজনৈতিক দলের চোখের অভ্যস্ততা নেই নারীকে টপে দেখার, সেই রাজনৈতিক দলকে আসলে বর্জন করতে হবে। আরেকটা দিন আমি যেটা বলছিলাম যে আমি তো রংপুরের ছেলে, মানুষ বলে, ছেলে বললে বোঝা যায়, বয়স একটু বেশি বাড়িয়ে বললাম। সেখানে আপনি বেগম রোকেয়ার কথা আমরা বলি, যদি উনি যদি আমাদের এই নারী মুক্তির অগ্রদূত হন, আনডাউটেডলি, আমি এটা যারা স্ক্রিনে থেকে শুধু তারা না, আমি এটা সবসময় বলি যে তাহলে কিন্তু এই নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া, কিন্তু নারী মুক্তির জন্য যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন আনডাউটেডলি এটা বেগম খালেদা জিয়া। আমরা একটু আবার দেখি চেষ্টা করে যে আমাদের আরেকজন প্রতিনিধির সাথে দেখেন কথা বলতে কি পারি, বলে। তাহলে আমরা একটু মাঠের খবরটা জানার চেষ্টা করবো যে কি হচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জে কল করেছি আমাদের মিডিয়া সেলের প্রতিনিধিকে, একটু ওখানকার খবর নিতে চাই গিয়েতে। জি শরীফুল, ভালো আছেন আপনি? হ্যালো। জি জি শরীফুল, ভালো আছেন আপনি? হ্যালো শরীফুল, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না, কেটে গেল। আপা আরেকটা জিনিস একটু আমি একটু নিজেই যে আলোচনাটা আসতে চাই যে এবারে যদি নির্বাচনী প্রচার প্রচারণের ক্ষেত্রে ইস্তেহার তো খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে 31 দফা ঘোষণা করেছে এবং সেটিকে পরবর্তীতে 8টি পিলার, আপনি জানেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরিবেশ, সংস্কৃতি, ক্রীড়া, ইমাম, এই সবগুলো বিষয়কে এনে 8টা বিষয় ভাগ করার চেষ্টা করেছে। এবং তার মধ্যে অন্যতম একটা কমিটমেন্ট ছিল যে শিক্ষা ক্ষেত্রে নানান রকম রিফর্ম নিয়ে কাজ করা। এবং আপনি যেটা বললেন, শুধু নারী শিক্ষা না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পুরো উন্নয়নের পেছনে বিএনপির অবদান রয়েছে। এবং ট্র্যাক রেকর্ডও যদি আপনি দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া যেভাবে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন, একদিকে কারিকুলাম ডেভেলপ করা, এমপ্লয়মেন্ট বেসড এডুকেশন করা, নকল বিরোধী দল আপনাকে বলতে হবে যে জায়গায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ তাদের শাসনামলে, সবকিছু মিলিয়ে বিএনপির শিক্ষা ভাবনাকে আপনি কিভাবে দেখেন? এবার আপনি দেখবেন যে বিএনপি, আমি একটু চেষ্টা করবো প্রতিনিধিদের ধরা, হ্যাঁ, আপনি এর মধ্যে কথা বলেন। না, বিএনপির আপনি শিক্ষার যে পলিসি বিএনপি করেছে, হ্যাঁ, আপনি যদি এটা একটু ডিটেইলে দেখেন, যদিও আমি ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ দ্যাট পলিসি, মানে এর জন্য বলতে খুব ভালো লাগে যে এই যে বিএনপির শিক্ষা নিয়ে বিএনপির যে ভাবনাটা, এটা এত একটা চমৎকারভাবে বিএনপি এই কাজটা করেছে। এবং আমি সব জায়গায় একটা কথা বলি কি, যে এই যে বিএনপি পলিসিগুলো যে সব ক্ষেত্রে দিয়েছে, আপনার যদি মনে হয় বা বাংলাদেশের মানুষের যদি মনে হয় বা একটি রাজনৈতিক দল হয়তো বলার চেষ্টা করে যে বিএনপি ভোট পাওয়ার জন্য এটি করেছে, ইশতেহারে দেওয়ার জন্য করেছে, আসলে না, এটি বিএনপি বহুদিন থেকে করছে। আমরা অনেক দিন থেকে মাসের পর মাস সময় ব্যয় করেছি এই কাজগুলো করার জন্য। তার মানে হচ্ছে যে বিএনপি ইজ সাচ আ পার্টি যারা নির্বাচনে ভোট পাওয়ার জন্য এটি জাস্ট একটা ম্যানিফেস্টোতে দিয়ে দিলাম দেখে করে নাই। এবং আপা একটু থামে, আমাকে আমি সিরাজগঞ্জে ঢোকার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি আব্দুর রাজাক সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আমি আমাদের মিডিয়া সেল থেকে বলছিলাম, প্রফেসর মামুন। ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। ভোট কেমন হচ্ছে? ভোট আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করলাম, তো মাশাআল্লাহ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তো ভোটারদের উপস্থিতিও ব্যাপক হারে আমরা লক্ষ্য করতে পেরেছি। এমনি মানুষের মধ্যে আমরা যেটা 17 বছর পাইনি ফ্যাসিজমের না, এই কারণে, যে একটা মনে হচ্ছে যে ঈদের যে সময় যে মানুষ যে একটা আনন্দ উল্লাস করে, সেরকম কিন্তু আনন্দ উল্লাস একদম ভোটারদের মাঝে, যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, এখন ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাসিত, আনন্দিত। ইয়েতে আপনি এমনি যদি ক্যাটাগরি করি আমি, যে তরুণদের ভোটার কেমন, নারী ভোটার কেমন অবস্থা? তরুণদের কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে শতভাগ উপস্থিতি। আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটি এমনি এখন তো প্রায় 12টা বেজে গেল, অর্ধেক সময় বলাই যায় ভোটের। ওই সিরাজগঞ্জে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো কিছু কি ঘটেছে, বা নাকি শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে?
গতকালকে তিনটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যেমন জামাত এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আপনার ওই ভোটারদের কিন্তু টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তখন কিন্তু জনতার হাতে কিন্তু আমরা দেখেছি যে কামারখন্দ উপজেলায় সকালে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছিল, তখন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এসে এই বিষয়টা সমাধান করেছেন। এবং একই দিকে বিকেলের দিকে কিন্তু কামারখন্দে একটা ঘটনা ঘটেছিল যে নগদ টাকা সহ এক জামাতের 4 জামাত নেতা হ্যাঁ, দেখলাম ওটা, হ্যাঁ। ভোটারদের মাঝে যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট। কিন্তু আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, করেছে। আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। না, আজকে এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর। আপনি কটা কেন্দ্র ঘুরেছেন? আমি এখন পর্যন্ত 10টা কেন্দ্র পরিদর্শন করেছি। ও 10টি, এবং কোনোখানেই কোনো অপ্রীতি? সেই মানে এখন যে মানে 12টা কিন্তু বেজে গেছে অলরেডি, 12টা পার হয়েছে। ভোটের অর্ধেক হয়েছে আমরা বলতে পারি, ভোট তো অর্ধেক হয়ে গেছে। সেটার জন্য জানতে চাচ্ছি যে 50 থেকে 55% ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। তাই? এটা তো খুবই, মানে আমরা যেটা আশা করেছিলাম যে বরং এই টাইমের মধ্যে এটা তার থেকেও অনেক আশাব্যঞ্জক। আপনি আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব, ভালো থাকবেন। আপনি সকাল থেকেই কিন্তু জি সবার ভিতরে কাজ করতেছে। না, ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন, ভালো থাকবেন। আমার আপনার সঙ্গে আবার যোগাযোগ হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, আপনি ভালো। আপনার যে কথাটা আমরা বলছিলাম, না এটা ভালো খবর যে, এবং আপনি টার্ন আউটটা তো শুনলেন যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যে আছে। জায়গায় আছেন সেখানে উৎসাহ উদ্দীপনা, ওই যে যেটা বলছিলাম যে আসলে তো একটা জেনারেশনের প্রথম ভোট, এবং এটা হয়তো অনেকের দুঃখের কারণ হবে, তাই না, যে ইলেকশনটাকে মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে নিয়েছে। কারণ আমরা জানি যে যদি সত্যি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, যদি সত্যি মানুষের উৎসাহ থাকে, তাহলে মানুষ কেমন প্রার্থীকে বেছে নিতে পারে এটার এক ধরনের আইডিয়া আমাদের ভেতর আছে। আমরা এই মানে শুধুমাত্র বিকাশের টাকা না, জান্নাত পাওয়ার আশায় অনেকে আসতে পারে, বাট ভোট কেন্দ্রে যে এসেছে, ধরেন ইভেন জান্নাতের আশা না হলেও প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা পার্টিকুলার ভোট ব্যাংক থাকে, তাদেরও আছে। তো এটাতে তো দুঃখ পাওয়ার কিছু নেই, বরং এটাই গণতন্ত্রের সৌন্দর্য, তাই না, যে তাদের যার যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। আমরা তো আসলে এটাই চাই। এটার জন্যই তো আমাদের এত কথা বলা যে প্রতি 5 বছর পর পর একটা নর্মাল ইলেকশন হবে, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দিব, এক সরকার বদলে আরেক সরকার আসবে, আরেক সরকার বদলে আরেক সরকার আসবে, কিন্তু প্রত্যেকটাকে হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং 5 বছর পর পর ভোট হওয়ার নিশ্চয়তাটা আমাদের থাকতে হবে। এটাই আসলে আমাদের প্রত্যাশা। এবং এই মানে প্রতি বছর তো 2 বার করে ঈদ হয়, 5 বছর পর পর নির্বাচনী ঈদ আসলে আমরা দেখতে চাই। আপনি তো শুনলেন যে মাঠ পর্যায়ে, আমি চেষ্টা করছি একটু আবার চাঁপাইনবাবগঞ্জ, আমি লিস্ট ধরে যাচ্ছি, সংবাদ পেলে আমরা হয়তোবা সব এলাকার বিষয়গুলো বুঝতে পারবো। যে এটারও একটা দরকার আছে। সরকার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যে আমি মিডিয়া সেল থেকে প্রফেসর মামুন বলছিলাম, ভালো আছেন না? কেমন ভোট হচ্ছে, কেমন উৎসব দেখছেন, বা কোনো উল্লেখ করার মতো ঘটনা? আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ, যেটা সংসদীয় আসন 1-এ আছি আমি এখন। হ্যাঁ, এখানে পরিবেশ খুবই ভালো, ভোটারদের উপস্থিতি ভালো, পুরুষদের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। এমনি চাঁপাইনবাবগঞ্জের, আপনি যেহেতু আমাদের জেলা ভিত্তিক প্রতিনিধি, আপনারা অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু কি দেখেছেন, পেয়েছেন? এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে চোখে পড়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2-1টা ছোটখাটো ঘটনা, সেটা স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। গুড। এবং আপনি তরুণ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? নারীদের কথা বললেন, কেমন দেখছেন? হ্যাঁ, তরুণ ভোটারদের উপস্থিতি এবার আমাদের চাঁপাইনবাবগঞ্জে বেশি। আমি যখন প্রতিনিধিদের সাথে কথা বলছি তখন কি স্ক্রিনে শোনা যাচ্ছে বা ভয়েসটা ক্লিয়ার আসছে? রাইট। একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই তরুণ ভোটারদের বিষয়টা যদি উল্লেখ করেন আমাকে। তরুণ ভোটারদের উপস্থিতি ভালো আছে। হ্যাঁ, এখানে আপনার ওদের যেটা বক্তব্য, অনেকে দেখাচ্ছে গত 2-3 টার্মে ভোটার হওয়ার পরও ভোট দিতে পারেনি, এবার সুস্থ পরিবেশে ভোট দিতে পাওয়ায় তারা খুব খুশি এবং আনন্দিত। তাদের উপস্থিতি ব্যাপক, সাড়া পড়ার মতো। আচ্ছা, এমনিতে প্রায় তো অর্ধেক ভোটের সময় চলে গেল, কত % ভোট, এমনি আনুমানিক কত % ভোট কাস্ট হয়েছে বলে আপনার মনে হয় বা খবর নিয়েছে? আপনি কয়টি কেন্দ্র ঘুরেছেন? মোটামুটি এ পর্যন্ত ধরেন 17 থেকে 18টি কেন্দ্র। কেমন দেখলেন, মানে ভোটের টার্নওভার কেমন এবং কত ভোট কাস্ট হয়েছে, খোঁজ নিয়েছেন? এটা খোঁজ নিইনি, তাহলে এটা আমি খোঁজ নিয়ে আপনাকে কিছুক্ষণ পরে জানাবো। হ্যাঁ, আপনি একটু খোঁজ আপডেট রাখবেন, যখন আমরা পরে যুক্ত হব চেষ্টা করব যে আমাদের কত % ভোট পড়লো সেটা একটু আপনার কাছ থেকে জানার জন্য। সর্বশেষ ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে, আমরা শিক্ষা নিয়ে কথা বলছি। হ্যাঁ, ওই যে
সেটাই আমি বলছিলাম যে অনেকেরই হয়তো ধারণা বা এটিও বাজারে চাওয়ার করার চেষ্টা চলেছে যে বিএনপি এসব পলিসি টলিসি কিচ্ছু করবে না, বিএনপির ইশতেহার এটা জাস্ট ভোট চাওয়ার জন্য। কিন্তু আমি আসলে খুবই মানে বললি কথাটা বলতে চাই যে বিএনপির প্রতিটা সেক্টরে যে পলিসিগুলো দিয়েছে প্রত্যেকটা একটি রোড ম্যাপ আছে, কোথায় কত টাকা খরচ হবে সেগুলো আছে, এবং একটা ডিটেইল কাজ হয়েছে। সিমালটেনিয়াসলি আপনি যদি জামাতের পলিসিটা দেখেন দেখবেন যে খুবই ফেক এবং খুবই সুপারফিশিয়াল আপনার কাছে, ক্ষমতা যাওয়ার জন্য হ্যাঁ, আশা ভরসা just দেওয়ার আপনার- জন্য। এবং অনেক একটা তো আমরা বুঝতে পেরেছিলাম যে ভোট টোট মানে আপনার তো পলিসিতে আপনি কিভাবে দিবেন একটা দলের, আপনার যদি ক্ষমতা যাওয়ার মতো অবস্থান থাকেন আপনি কিছু মাপযোগটা কথা বলবেন, যেটা আপনি বললেন যে বিএনপি একটা এক্সারসাইজ করে এটা করেছে। আর যদি এমন হয় যে যেন তেন হবে ক্ষমতায় যাওয়ার জন্য এই কোন হবে রোজা পূজাকে এক করে কারো, এই যে রোজা পূজাটা বলেন না মামুন ভাই, আমি অলওয়েজ ভাবি যে ধরেন না, আমি একটু শেষ করে নেব। না মানে এখানে আমি এই কথাটা বলতেই চাই, আমি ভুলে যাব। এই যে রোজা পূজা আপনি কয়েকবার বললেন, আপনি চিন্তা করেন তো আপনি মামুন এবং আমি নাহরিন, আমরা যদি মিডিয়াতে রোজা পূজা এক এই কথাটা বলতাম, আপনারা আমার কুশপুত্তলিকা না না, দাহ আমার হতো না? পুত্রিকা অনেকবার দাহ হয়েছে, হ্যাঁ মানে এখন হতো তো। ভবিষ্যতে হবে। তার মানে আপনি দেখেন এই যে রোজা পূজা মানে এগুলাও না, তারা কোথায় মব ক্রিয়েট করবে, তারা কোথায় মামলা করবে, এটাতেও তারা ভেরি সিলেক্টিভ। তখনও কিন্তু তাদের ইসলামিক যে আইডিয়া, ইসলামিক যে সেন্টিমেন্ট, তাদের ইসলামিক সেন্টিমেন্ট কিন্তু আপনারই হয় না, মানে এতটা নাজুক হয়ে যায় না যখন তাদের দলের লোকজন এটা বলে, এরকম একটা right, জঘন্য right, কথা বলতে right, পারে। right, হ্যাঁ, right. সো তাদের ইসলামিক সেন্টিমেন্টটা খুবই সিলেক্টিভ, এবং ইসলামিক সেন্টিমেন্টটা তাদের সেন্টিমেন্টের সাথেই আসলে যায়। এবং আমি আসলে জানি না এটা কতখানি সত্যিকারের ইসলাম আর কতখানি ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা। আরেকটা জিনিস যে আপনি দেখেন যে আমাদের যে খবরগুলো আসছে যে আমাদের ভোটারের উপস্থিতি খুবই ভালো, এবং এখনো বারবার যে কথা আমি সতর্ক থাকতে চাই। হ্যাঁ মানে আমরা শুধু বলছি যে ভোটারের উপস্থিতি হ্যাঁ ভালো, মানে মামুন ভাই আমার মনে হয় এইজন্য কি, একটু- মাত্র তো 11:30 12টা হ্যাঁ, বাজে, এইজন্য এখন আমি সতর্ক, এইজন্য সতর্ক। ইলেকশনের প্রতিটা মিনিট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং লাস্ট মোমেন্টেও আসলে আমরা মানে একেবারে 4:30টার পর আসলে আমাদেরকে এক ধরনের কমেন্ট করা উচিত আমি হ্যাঁ মনে হ্যাঁ করি। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক আপা, মানে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য আমি মনে করি মোটা দাগে দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, এবং সেখানে কিন্তু আপনি দেখেন আমরা যতই কথা বলি না কেন, আমি জামাতের কথা বলবো, এনসিপির কথা বলবো, কথা তুবড়ি ফুটিয়েছে বিভিন্ন জনসভায়, এটা এখনো প্ল্যানেট ফোটাচ্ছে। ফোটাচ্ছে। কিন্তু দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, দুটো হত্যাকাণ্ডের ঘটনা ছাড়া, এবং দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, এই যে ফেসিবাদের সমাজের রাজনীতির ডেফিনেশন, সেটা তো রাজনীতি মানুষ করতেই পারেনি। তারপরে প্রত্যেকটা দলই কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড এক্সপেক্ট করেছে, সেটা পেয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন দলগুলো কিন্তু মন ভরে প্রচার করেছে দিন রাত। এটা বিএনপির ক্ষেত্রে যেমন হয়েছে, অত্যাশ্চর্য ঘটনা, আমরা ম্যাডাম খালেদা জিয়ার জনসভার কথা শুনতাম, একটা দুটো তিনটে। এবার তার সুযোগ্য সন্তান কিন্তু সেটাকেও, আমি রেকর্ড ভাঙার দিকে বলবো না, কিন্তু প্রমাণ করেছে যে বিএনপির কি মানে নেতৃত্বের যে যোগ্যতা, একই সাথে বিএনপির প্রতি মানুষের যে সাপোর্ট, এত রাত পর্যন্ত মিটিং করেছে। আমার মনে নেই জামাতের শেষ মিটিং কটার সময় হয়েছিল। এবং একই সাথে কিন্তু আমি জামাতের কথা বলবো যে তারাও একটা দল যারা অন্যের ঘাড়ে চেপেছে সবসময়, তারা একটা কালারফুল ম্যানিফেস্টো দিয়েছে, ভেতরের সাবস্টেন্স নিয়ে নাই বললাম, তারা ইলেকশনকে সিরিয়াসলি নিয়েছে, আমরা বিভিন্ন খান থেকে অর্থের যোগানের কথা শুনেছি, প্রচার প্রচারণা তারাও করেছে। এবং এনসিপি যেহেতু তাদের সমর্থন কম তারা জানে, এবং জামাতের মঞ্চে উঠেই প্রচারণা করার চেষ্টা করে। এনসিপি নিজেই সমাবেশ করেছে কিনা আমি জানি না, আসলে তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে, এবং এটা সম্ভবত একটা কারণ হচ্ছে যে যদি জনসভা ডাকি এবং সেখানে যদি লোক না হয়, কিন্তু মোটা দাগে জনসভায় লোক হয় না এটা আপনাকে কে বললো? এআই দিয়ে কত ছবি করেছে ও আপনি আচ্ছা, দেখেছেন? ছবি, না, হ্যাঁ হয়। পেছনে ওনাদের চেয়ার জন্য বসিয়ে হয়। দিয়েছে। হ্যাঁ, ওনাদের আমি জন্য। যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা একটা দল যারা স্টিম রোলার চালিয়েছে, পার্টিকুলারলি জামাত বিএনপির উপরে, জামাতের পার্সেন্টেজ ওয়াইজ অবশ্যই সেটা কম, কিন্তু বিএনপির উপরে যে অত্যাচারটা হয়েছে, যেটা আপনি বললেন 15 বছর, সেটা আমি মনে করি যে এখানে এবারে কিন্তু একটা পরিবর্তন এসছে। আপনার তো কথা হয়েছে, কিন্তু সংঘর্ষ সংঘাত এই জায়গাটাতে কিন্তু যায়নি। এবং ভাষার ক্ষেত্রে তো উল্লেখ করতে যে বিএনপির পক্ষ থেকে তুই তো দূরের কথা, এই ধরনের কোনো আক্রমণাত্মক ভাষা করা হয়নি। আরো একটা জিনিস বলি, অন রেকর্ড বলে গেলাম যে ব্যক্তিগত আক্রমণও বা দলের সিরিয়াস আক্রমণও কিন্তু শুরু করেছে জামাত। সেখানে বিএনপি চেয়ারপারসন সবসময় চেষ্টা করেন সদালাপি থাকা। একটা জায়গাতে উনি সবাইকে মোটামুটি আমি বলবো যে যেহেতু আড্ডা দিচ্ছে আমরা, ওটা উড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে মনোলগ চালু করা, কমিউনিকেশন উইথ দি অডিয়েন্স। একটা জায়গায় দাঁড়িয়ে কথা না বলে কমিউনিকেশনটা তৈরি করা এবং প্রশ্ন নেয়ার যে সাহস,
কি চান, কিভাবে চান, ডেকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আমি তো মনে করি যে এবারের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, এবং এই যে ক্যারিসমা বিএনপি চেয়ারম্যানের, এটা বলতে হবে। অথবা আমি প্রফেসর হিসেবে কেউ বলতে পারে যে আমি ফ্ল্যাটারিং করছি কিনা, বাট এটা নিউ আর্ট। বাংলাদেশের রাজনীতিতে মঞ্চে, এত বড় জনসভার মঞ্চে, এরাও দেখেছে কিনা, তোমরা দেখেছো কিনা আমি জানি না, জনসভার মঞ্চে ডেকে লোকজনদেরকে বলে প্রশ্ন করে প্রশ্ন নিচ্ছে এবং চ্যালেঞ্জটা নিচ্ছে আমি, বা ইউথ ডায়ালগ যেটা উনি করলেন চিটাং ইয়াতে, এই নতুন ধারণা, এগুলো কিন্তু আমি মনে করি যে তারেক রহমানের যে বর্তমান অবস্থান, ওয়েস্টার্ন ওরিয়েন্টেশন সবকিছু মিলে এটা নিঃসন্দেহে বলা যায় যে ডেলিবারেশন, সময়, কানেকশন সবকিছুতে এগিয়েছিলেন। আমি অন্যদিকে একটু চলে গেলাম ভুলে যাওয়ার কারণে, কিন্তু ওভারঅল আপনি কিন্তু মন খুলে রাজনীতি করেছে সবাই, এবং এটা দেখতে চাই আমরা এবং বিএনপি সেই কথাই বলছে। এবং ওই জন্য বিএনপি সম্পর্কে বলা হয় যে বিএনপিকে যারা ভোট দেয় তারা নিরাপদ, বা যারা ভোট দেয় না তারা আরো বেশি নিরাপদ। এটা সবসময় বিএনপি প্রমাণ করে। বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, আপনি ওই সময় দেখেন একটা নিগৃহীত দল জামাত, স্বাধীনতা বিরোধী, আর একটা দল আস্থা করে চলে গেছে, তাদেরকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। সবসময় এই কাজটা বিএনপি করেছে। যে জায়গায় আমি যেতে চাচ্ছিলাম যে দেখেন, এই যে এতদিন পরে এরকম একটা মানে শ্বাস প্রশ্বাস নিতে পারার অবস্থা। আমি সরি একটা পার্সোনাল স্টোরি আপনাকে বলি। 5-6 তারিখে আমি যখন ক্যাম্পাসে রিক্সায় যাচ্ছিলাম ওই দিন, আমি যখন নীলক্ষেত, আমার বাসা কাটাবো, আমি যখন নীলক্ষেত দিয়ে ঢুকছি এফরন হলের, মানে আমার ওই ক্যাম্পাসে যে ওই বাতাসটা, এটা আমার অন্যরকম লেগেছিল, যেটা এই বাতাসটা অন্যরকম। কারণ আমরা জানি যদি আমরা ব্যর্থ হতাম, হয়তো আপনি আমি আজকে এখানে থাকতাম, আয়না ঘরে থাকতাম। যেদিকে যেতে চাচ্ছিলাম যে রাজনীতির কিন্তু অথবা আমাদের এক্সপেকটেশনের পাওয়ারটা অনেক উপরে, কিন্তু রাজনীতি কিন্তু পরিবর্তিত হয়েছে। কয়টা সংগঠনের ঘটনাগুলো, কোনোখানে কেউ বাধা দিচ্ছে না, কোনোখানে কেউ কাউকে বলছে না, হয়তো অনলাইন অ্যাক্টিভিটিস, আমি যেটা আলবর্টর বাহিনীর কথা বললাম, তাদের অ্যাক্টিভিটিসটার কারণে যে আশাটা আমরা করেছিলাম অনলাইনে, সেটা নারীর প্রতি হোক, পুরুষের প্রতি হোক, বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, কারণ আপনি বক্তব্যটা জামাতের বিপক্ষে গেলেই মানে আপনি এই যে সহনশীলতা ইসলামের নাকি একটা, নাকি না ইসলামের একটা অন্যতম পালনীয় বিষয়, সেই সহনশীলতা আসলে ডিকশনারি থেকে উঠে গেছে, যে কারণে এই যে ফিজিক্যাল আক্রমণ, অনলাইন আক্রমণটা হচ্ছে। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন যে রাজনীতি কিন্তু পরিবর্তিত হয়েছে, ভাষায় পরিবর্তন হয়েছে, কর্মে পরিবর্তন হয়েছে, স্পেসে পরিবর্তন হয়েছে। আমার মনে হয় যে যদি খুব বেশি এক্সপেকটেশনের জায়গাটা আমরা বাদও দেই, জুলাই সনদের যে স্বাক্ষর করা সবগুলো দলের, যদিও একটি দল এনসিপির কথাই বলি স্বাক্ষর না করে ভোট চাচ্ছে, এটা অত্যাশ্চর্য ঘটনা, যেটাকে আমি ভ্যালিডেট করি না, আমি আবার তার পক্ষে ভোট চাচ্ছি, এরকম অত্যাশ্চর্য। মানে হচ্ছে কি, বাচ্চাদের দল তো মানে একটু অ্যাডভাইজারি জায়গা না, মানে বলছি যে বাচ্চারা ভুল করতে পারে, আমি সেই জায়গাটা থাকার চেষ্টা করছি। মানে আমি গতকালও একটা টক শোতে, আলাউদ্দিন টক শোতে আসার সময় বলছিলাম যে একটু বিব্রতকর হয় আমাদের জন্য, কারণ আমি ওদের ক্যাপাসিটি নিয়ে প্রস্তুত করি, কিন্তু অভিজ্ঞতার জায়গাটা নিয়ে মাঝে মাঝে টক শোতে আপনি বিব্রতকর অবস্থায় পড়েন কিনা জানি না, খুবই বিব্রতকর অবস্থায় পড়ি। আমি তো আমার আর্গুমেন্টটা যেটা যে বাংলাদেশে যে গণতন্ত্রের হত্যা আওয়ামী লীগ বারবার করেছে এবং বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে, এটা কিন্তু দল মত নির্বিশেষে ওই ঐক্যটা থাকতে হবে এই নির্বাচনে, যে জিতুক যেন বাংলাদেশ জেতে। এটা হলো আমার ফার্স্ট আর্গুমেন্ট, যেটা আমি বলছিলাম যে কেন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে সংস্কার নিয়ে যে জাতির ভাবনা এবং ভোট, এটাও আলোচনা আমাদের হওয়া দরকার। অবশ্যই বাংলাদেশের সংস্কার ভাবনার প্রথম ঘটনাটি ঘটিয়েছে বিএনপি। এবং আরো একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে 2014 সালের এটা 15 সেপ্টেম্বর লন্ডনের টাওয়ার হ্যামলেটে আমাদের যিনি এখন প্রেস সেক্রেটারি, ওনার সাথে কথা হচ্ছিল যে প্রথম কিন্তু কোটা 5% হবে, এটা তারেক রহমানই বলেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় 27, 31 করে 8 দফা করে সংস্কার দেয়া, সংস্কার পরিকল্পনা উপস্থাপন করা মানুষের সামনে। এবং একটা জায়গায় কিন্তু বিএনপি স্ট্রং মেসেজ জাতিকে এবং সরকারকেও দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সংস্কার আমরা করব, কিন্তু একটা অভিজ্ঞ দল হিসেবে যতটুকু সংস্কার করা যাবে এবং যেটা বাস্তবায়ন করা যাবে সেটাই তারা করেছে। কিন্তু আপনি যদি অপরপক্ষে এই জোটকে দেখেন, জামাত সহ, একটা তো বললো যে তারা আসলে সিগনেচার না করেই হায়ের পক্ষে ভোট চাচ্ছে, আর একটা হচ্ছে যে তারা এমন ভাবে সংস্কারটাকে নিয়েছে যেটা যতটা না সংস্কার তারা চায় তার থেকে বিএনপিকে আক্রমণ করা যায়। বিএনপি একটা সংস্কার বিরোধী দল। আমি এখানে থামবো, আপনি এটা নিয়ে, আমি জানি এটা নিয়ে আপনি কথা বলছেন, এই জায়গাটা যদি আপনি দেখেন যে এই যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হলো যে সংস্কার বিএনপি চায় না, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি একটা অভিজ্ঞ দল, সংস্কার যতটুকু করতে পারবে তাদের নিজস্ব ভাবনার বাইরে গিয়েও সরকার এগুলোকে ওয়েলকাম করেছে এবং বারবারই বলেছে যে আমাদের নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা সবগুলো বাস্তবায়ন করব। এরকম একটা অবস্থা যখন একটি দল
অংশগ্রহণই মানে সিগনেচারই করলো না, হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, আর একটা তো অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তাই সাইন করে দিচ্ছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। আপনার কাছে জানতে চাই যে এই ন্যারেটিভটা কতটুকু টিকলো, বা সামনে এই বিএনপির বিষয়টাকে আপনি ন্যারেটিভটা কিভাবে মানে দেখেন? আমি আসলে আপনার আগের কথাগুলো দিয়ে একটু বলি যে আপনি বললেন না রাজনৈতিক প্রচারণা একটা পরিবর্তন এসছে, হ্যাঁ, এবং এই পরিবর্তনটাই তো আমাদের চাওয়ার ছিল। তবে একটা আপনার চোখ এড়িয়ে গেছে, জামাতের আমির যে শীতল পাটিতে শুয়ে পড়লেন, আপনি তো সেটা বললেন ও না। আচ্ছা, ওটা আমি এটা তো দেখিনি। একটা অসম্ভব মানে কি বলবো ইতিহাস তৈরি করে ফেলেছেন যে জনসভায় কেউ শীতল পাটিতে শুয়ে পড়তে পারে। তো এটাকেও বলতে হয়, অথবা ফুলকপিকে ধরেন আপনার সবজি না বলে ফল বললেন, এগুলো তো অনেক সুন্দর না? তো এই সুন্দর জিনিসও আমাদের বলতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে So, আপনি আমার মতো করে তাত্ত্বিক আলোচনা হ্যাঁ, করবেন, হ্যাঁ, একটু যখন সেটাই। মোটর বাহিনী এখন বলছেন আমি যদি ওই বিএনপি সংস্কার আলোচনায় সংস্কার যাই, আলোচনা, এটা একটা সংস্কার ন্যারেটিভ দাঁড় করানোর আলোচনায় চেষ্টা করা হয়েছিল। এই ন্যারেটিভটা কখনোই টেকে না। কেন জানেন? আমি বিশ্বাস করি যে সংস্কার নিয়ে আপনি যেটা বলেছেন যে বিএনপি প্রথম সংস্কার নিয়ে কথা বলেছে, তাই না? সংস্কারের তারা এই যে 31 দফা বলেন, তার আগে 29 দফা ছিল, এটা তো সিস্টেমেটিক ভাবে এটাকে বাড়ানো হয়েছে। এবং বিএনপি এমন একটা প্রতিশ্রুতি জনগণের সামনে দিচ্ছে যেটি বিএনপি করতে পারবে না, সেটি কিন্তু বিএনপি বলছে না। এবং বিএনপির অর্থনৈতিক সেক্টরগুলোতেও যদি দেখেন যে রোড ম্যাপগুলো দিয়েছে, সবই কিন্তু ধীরে ধীরে করার কথা বলেছে, তাই না? মানে হঠাৎ করে বলছে না যে কালকে এটা হয়ে যাবে, পরশু এটা হয়ে যাবে। এবং জনাব তারেক রহমান একটা জায়গায় বলেছেন যে আমি তো, এটি তো একটি রাজনৈতিক দল, আপু, মাঝে মাঝে আমি একটু প্রতিনিধিদের খবর হ্যাঁ, নিব, কোনো মাথায়। অসুবিধা নেই, একটু আমি connect করতে যতটুকু পারেন? করতে পারবো ততটুকুই বলবো। হ্যাঁ, আপনার যদি মানে দেখেন আমি করতে পারি নাই, পরবর্তীতে আপনি আমাকে ভোট দিবেন না। গণতান্ত্রিক একটা সরল চর্চার মধ্যে উনি গেছেন। এখন এই যে কথাগুলো আমরা ছিলাম সংস্কার, দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি, হ্যাঁ হোক আর না হোক, যে ভোটই জিতুক না কেন, বিএনপি ইজ সাচ আ পার্টি যারা সংস্কার করবে, এটা আমি বিশ্বাস করি। এবং ওই হ্যাঁ, পজিশনটাও BNP এটা আমি confirm বিশ্বাস করেছে। করি যে আজকে আমি জানি না গণভোটের রেজাল্ট কি হবে, গণভোটে না জিতবে না হ্যাঁ জিতবে আমি জানি না, যদিও দেখেছেন সরকার বিএনপি তো বলছে সে advocacy সংস্কারটা করেছে। করবে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই আজকে ইলেকশনের দিনে বসে যে বিএনপি হ্যাঁ জিতুক বা না জিতুক, বিএনপি সংস্কার করবে। কারণ সংস্কারের আইডিয়াটা বিএনপির হাত দিয়ে এসছে এবং বেগম খালেদা জিয়া হাত দিয়ে এসছে। ম্যাডাম যেহেতু এখন নাই, আমার মনে হয় যে এই জায়গায় বিএনপি কোনো ছাড় দিবে না, এটা আপনি আমি বিশ্বাস একটা করি। জিনিস বলার চেষ্টা করা হয়েছে সংস্কারের এই আলোচনায় যে সংস্কার বিমুখ একটা দল, কিন্তু যে আলোচনাটা আসেনি এদেশের মিডিয়ার স্বাধীনতা যদি বলি, আমি প্রথমে গণতান্ত্রিক উত্তরণ বলি, সেটা বিএনপির হাত দিয়ে এসছে। এদেশে যদি মিডিয়ার স্বাধীনতা বলি, জিয়া রহমান এসে সেই স্বাধীনতাটা দিয়েছিলেন। যদি আবার মোটা দাগে কনস্ট্রাকটিভ সংস্কার বলি, সেটা অর্থনীতির ক্ষেত্রে বলি, শিক্ষার ক্ষেত্রে, সেটা কিন্তু বিএনপির এই প্রুভেন ট্র্যাক রেকর্ডটা আছে এবং সেটা তারা করতে পারে। একইভাবে যখন আমরা আজকে বলছি যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 2% রেখে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া 4 থেকে 6 করেছেন, এবং তাদের সুযোগ্য সন্তান যেন তারেক রহমানও নিশ্চয়ই টার্গেট নির্ধারণ করে 6 থেকে 8 করবে। তার মানে যেটা আর্গুমেন্ট করছি যে আপনি দেখেন এটা একটা ট্র্যাক রেকর্ড আছে। এবং আমি জানি না ভোটারদের মনে এই প্রশ্নটা জেগেছে কিনা, অর্ধেক ভোট দেওয়া শেষ হয়েছে। আমার এখন সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার নেই না, সেটা হচ্ছে যে একটা স্থিতিশীল বাংলাদেশ, এবং স্থিতিশীল বাংলাদেশ রক্ষার জন্য সবার আগে বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে যদি রাখতে চাই, তাহলে দেখেন সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে অভিজ্ঞতাটার প্রয়োজন হয়। আমার ধারণা আজকে ভোটাররা সেই সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ কার হাতে নিরাপদ, এটা স্লোগানও বলে দেয়। এবং এটাও একটা ঘটনা, আজকে সবুজ ইয়েতে আমরা সাদা লিখছি যে যখন বাংলাদেশ শব্দটা আমরা সবার আগে বাংলাদেশ শুরু করলাম, এটা করে ঠেলে গাড়ি টাড়ি বানিয়ে চলো বাংলাদেশ করে না হলো, যে গড়ি বাংলাদেশ করা এটা হলো। কিন্তু খুব ইন্টারেস্টিং। Interesting তো দেখেন বটেই, মানে interesting সবুজ বটে। বাস হয়ে গেল লাল বাস, তারপরে হচ্ছে ধরেন নিরাপত্তা নিয়ে কথা হলো, আমরা শুনলাম যে একটি দলের আমির রিকশায় চড়বেন, তার কোনো নিরাপত্তার দরকার নাই, পরবর্তীতে উনি নিরাপত্তা চান, কোনো অসুবিধা নেই, চাইতেই পারেন। তবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি অনুকরণীয় দল ছিল, এবং সেই অনুকরণটাই রাজনীতির মাঠে জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছেন। তাদেরও 31 দফা দিয়ে, তাদেরও লাল বাসে চড়ে, তাই না? হ্যাঁ। প্রত্যেকটা জায়গাতেই তো আপনি এটা আমি একটু দেখবেন যে- অ্যাড করি আপা, যে এই যে বাস আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখতাম, একটা বাস থাকে মানে একটা রাজনৈতিক অফিস ক্যারি করতে পারে, স্টাফ ক্যারি করতে পারে, রেস্ট নেওয়া, পলিসি করা, মিটিং করা। এটাও কিন্তু তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন জিনিস যুক্ত করলেন। যুক্ত করেছেন। এবং এই জায়গাটাতে যে অ্যাপ্রিসিয়েশনটা একটু দুটো হতে পারতো, তাকে নিয়েও নানান কথা হচ্ছে, কেন বাস, কোথা থেকে বাস, কিভাবে বাস। কিন্তু এটা ঠিক যে যেভাবে
দ্রুত নকল করা হয়েছে, বাস বানানো হয়েছে। নকল শব্দটা খুব খারাপ। না, আপনি খুব একজন খারাপ, আমি বিশ্ববিদ্যালয়ের দুঃখিত। শিক্ষক বলেন অনুকরণ আমি একটু অথবা রংপুর অনুসরণ, প্রতিনিধিকে, সুন্দর করে আমি বলেন। রংপুর প্রতিনিধি আজিজুল, আমি প্রফেসর মামুন বলছিলাম বিএনপি মিডিয়া সেল থেকে। তুমি শুনতে পাচ্ছ? আপনি শুনতে পাচ্ছেন? আজিজুল, আমরা একটু জানতে চাই, আমরা লাইভে আছি মিডিয়া সেল থেকে। আমি একটু জানতে চাই যে রংপুরে ভোট কেমন হচ্ছে, আপনি কোন সেন্টারে আছেন, কোথায় আছেন? আমি বর্তমানে আরসিসিপিআই স্কুল এন্ড কলেজ সেন্টারে অবস্থান করছি স্যার। আমাদের এখানে ভোট উপস্থিতি সন্তোষজনক। তবে এখানে এইমাত্র একটি খবর আমরা পেলাম, সেটা হচ্ছে যে বর্তমানে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি পোলিং এজেন্টের কাছ থেকে ছবি সহ ভোটার তালিকা নিয়ে রেখে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রিজাইডিং অফিসারের সাক্ষাৎকার চাইলেও তিনি দিতে চাচ্ছেন না। মানে আপনি কি জানতে পেরেছেন যে পোলিং এজেন্ট বলেছেন যে কেন নিলেন, এটা তো উনি নিতে পারেন না? না, আমরা জানতে চেয়েছি, উনি শুধু একটা উত্তর দিচ্ছে যে না, ভোট সুস্থ এবং ভোট হচ্ছে যে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বাট উনি আমাদেরকে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা ওনাকে বারবার করে জানতে চাচ্ছি যে এটা তো সুস্পষ্ট লঙ্ঘন। কারণ ভোটার লিস্ট, ছবি সহ ভোটার লিস্ট ছাড়া কিভাবে শনাক্ত করবি যে কে কোন ভোটার, কে কোন সেন্টারে ভোট? তো এটা তো শনাক্ত করা সম্ভব নয়। এখন কি উনি ফেরত দিয়েছেন না ফেরত দেননি, বা উনি কি করছেন, কি বলছেন? এ ব্যাপারে আমাদের রংপুর 3 আসনের যিনি প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তিনি এখন বর্তমানে এই সেন্টারে অবস্থান করছেন এবং তিনি তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি বলছেন যে তিনি এখন সম্পূর্ণ ভোটার লিস্ট সবার কাছে দিয়ে দিবেন আর কি। যেগুলো ভোটার লিস্ট তিনি নিয়ে রেখেছিলেন ওগুলো উনি দিয়ে দিবেন। তবে ইতিপূর্বে কিন্তু স্যার এখন প্রায় বেলা 12টা বাজে, ভোট গ্রহণে কিন্তু প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে স্যার আমরা যেটা ধারণা করছি যে এই 5 ঘন্টায় যে পোলিং এজেন্ট যারা দায়িত্ব পালন করেছে তারা আসলে কোনোভাবেই কোনো সাধারণ ভোটারকে শনাক্ত করতে পারেনি, কারণ তাদের কাছে কোনো লিস্ট ছিল না। না, এটা কি গোটা আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দিচ্ছেন। আমার কথা হচ্ছে এটা কি ধরেন গোটা রংপুরের সব কেন্দ্রে হচ্ছে নাকি একটি কেন্দ্রে হয়েছে? এক্ষেত্রে স্যার আমি যেহেতু এই কেন্দ্রে না, আমি আশেপাশের কেন্দ্রগুলো ভিজিট করেছি, বাট সেখানে এ ধরনের কোনো আমি আলামত দেখতে পাইনি। আমি শুধুমাত্র আরসিসিআই স্কুল এন্ড কলেজ যে সেন্টারটা, সেখানে আমি এই আলামতটা পেলাম। তার মানে অন্যখানে ভোটার লিস্ট ছবি দেখেই ঢুকতে দেওয়া হচ্ছে? কারণ আমি তো ভোট দিয়ে আসলাম, প্রথমে ঢুকবে, ছবি চেক করবে, বাবা মার নাম জিজ্ঞেস করবে, নাম্বার জিজ্ঞেস করবে, তারপরে আবার সিগনেচার করে 2টো ব্যালট দিতে হবে, তাই না? এটা কি অন্য সেন্টারগুলোতে পালন করা হচ্ছে সেটা? অন্যান্য সেন্টার গুলো তো তার নিকটতম সেন্টার হচ্ছে স্যার শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ সেন্টার, সেখানে স্যার এটা পালন করা হচ্ছে। তার আর একটা নিকটতম হচ্ছে যে সেন্টার রোকেয়া কলেজ, সেখানেও এই পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। শুধুমাত্র আরসিসিআই স্কুল এন্ড কলেজ সেন্টারে স্যার ভোট গ্রহণটা এই ধরনের এভাবে পোলিং এজেন্টদের কাছ থেকে লিস্ট নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞেস করলে, প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করলে তিনি জানান যে এখানে যারা পোলিং এজেন্ট রয়েছে তারা তো এখানকার স্থানীয়, তো যেহেতু তারা এখানকার স্থানীয় সেহেতু তারা ফেস দেখে চিনতে পারবেন। তবে স্যার এটা আপনাকে জানিয়ে রাখি, এই সেন্টারটা হলো প্রায় 4300 ভোটারের সেন্টার, মোটামুটি বড় সেন্টারই বলা চলে। আর এমনি আপনি কটা সেন্টার ঘুরেছেন? আমি এ পর্যন্ত প্রায় 6টা সেন্টার ঘুরেছি। ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি সন্তোষজনক ভাবে বাড়ছে এবং ভোটারদের উপস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে। এখন লাইন নিয়ে দাঁড়িয়ে ভোটাররা ভোট গ্রহণ। এটি তো অনেক একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটি ছাড়া আর কোনো ঘটনা থেকে আপনি জেনেছেন বা কোনো খবর নিয়েছেন? না, এই সেন্টারে আমি সুনির্দিষ্ট একটা অভিযোগ পেয়েছিলাম গতকাল রাতে জামাত এবং জামাত এবং হচ্ছে যে লাঙ্গলের সমর্থক যারা আছেন তারা এই সেন্টারে প্রবেশ করে তারা হচ্ছে যে এই প্রিজাইডিং অফিসারকে পোলিং এজেন্টের কাগজ আগেই দিয়ে গিয়েছেন এবং প্রিজাইডিং অফিসার এটা ইনশিওর করেছিলেন। তবে তিনি গতকাল রাতে আমাদেরকে সাক্ষাৎকার দিতে চাননি। তো এই অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল রাতে এই সেন্টারে আসি। আসার পর আমরা এখানে দায়িত্বরত যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে এখানকার যে পুলিশ অফিসার আপনারা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা
নির্বাচন কমিশনের যারা আছেন রংপুরে তাদেরকে জানিয়েছিলেন কিনা বা প্রশাসনকে জানিয়েছিলেন কিনা এবং তারা কি ব্যবস্থা নিয়েছিল? না, আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তৎক্ষণাৎ প্রশাসন এখানে এসেছিলেন। আসার পর তারা এখানে কারো প্রবেশের দিকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আর কি। তারপর আর থেকে কেউ আজকের প্রবেশ করতে ঘটনাটা পারেনি। আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিনা? এটা তো বড় ঘটনা। জি জি জি, অবশ্যই আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং প্রশাসন এখানে এসেছিলেন। প্রশাসনের যারা না, আজকের ঘটনাটার কথা বলছি যে প্রিজাইডিং অফিসার যে ছবি সহ যে তালিকা সেটা নিয়ে নিয়েছিল, এটা প্রশাসনকে জানানো হচ্ছে কিনা বা তারা এসছে কিনা? না, আমরা অবশ্যই এখানে প্রশাসনকে জানিয়েছি। এখানে ধানের শীষের যিনি প্রার্থী তিনিও সশরীরে এখানে চলে আসছেন এবং এই বিষয়টা নিয়ে প্রশাসনের যারা লোকজন যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে অবহিত করা হয়েছে। তারা বলছে বিষয়টা তারা খতিয়ে দেখছে, এই পর্যায়ে রয়েছে স্যার। আমিনুল, আপনারা ভালো থাকবেন, খেয়াল রাখবেন। এবং আমরা তো বারবারই আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে আমরা কোনো বিশৃঙ্খলা যাব না, কিন্তু আমাদের অধিকার এবং ভোট গুণে আমরা কেন্দ্র থেকে আসবো। আপনারা সেটাই করবেন। আমি আপনার এখানে একটা জিনিস একটু আপনার বলে দিতে চাই, আবার যেহেতু অথবা অনেকে আমাদেরকে দেখছে, আমাদের চেয়ারপারসনের নির্দেশনা দল থেকেও বারবার বলা হয়েছে যে ভোট শুধু দেয়া না, ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পাহারা শব্দটাই ব্যবহার করেছে না, এবং যতক্ষণ ভোট গণনা শেষ না হয় ততক্ষণ আমাদের নেতাকর্মীরা অবস্থান করে। আমি যারা আমাদেরকে দেখছেন, আমাদের বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং অন্যান্যরা, আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা আমাদের যে নির্দেশনা দেয়া হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আপনারা সেই নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রে অবস্থান করবেন। কোনো রকম বিশৃঙ্খলা আমরা যাব না, কিন্তু একইভাবে নিশ্চিত করব ভোট যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যারা পুলিং এজেন্ট আছেন আমাদের, তারা অবস্থান করবেন এবং প্রার্থীদের অন্যান্য প্রতিনিধি যেভাবে থাকা দরকার থাকবেন। এবং আমরা ভোট গণনা শেষ হওয়ার পর ভোটের যে সংখ্যা, দলের নিশ্চিত বিজয়ের দিকে আমরা যাবো ইনশাল্লাহ, সেটি নিশ্চিত করেই ভোট কেন্দ্র থেকে আসবেন। এবং যে ভোট কেন্দ্রে যে ফলাফলই হোক না কেন, সেটা যদি স্বচ্ছ প্রক্রিয়া, সেটাকে আমরা অবশ্যই মেনে নেব। আমরা সংস্কার আলোচনা ছিল। হ্যাঁ, কিন্তু তার আগে একটা জিনিস বলে, আমার কাছে একটা নিউজ আসলে, আমি জানি না এটা কতটা সত্য। সেটা হচ্ছে যে ময়মনসিংহ 10 গফরগাঁওয়ের জামাতের পদপ্রার্থী ইসমাইল হোসেন সোহেল, উনি ওনার ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন, উনি ভোট দিয়ে ব্যালটে এবং ব্যালট সহ। আমি জানি না যে এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি, এবং এটা তো সরাসরি মানে উনি করতে পারেন না, কিন্তু উনি নিজেই ওনার ফেসবুকে এটা দিয়েছেন। বাট আমি সত্যতা মোবাইল নিয়ে যাওয়ার কথা, যেটা আমি যখন ভোট দিতে গেলাম তখন মোবাইলের যে বিষয়টা ছিল যে আমরা মোবাইলে নিয়ে যাওয়া যাবে না, তখন ওখানে আমাকে বলা হলো যে মোবাইল বের করুন। আমি তো মোবাইল বের প্রশ্নই হচ্ছে না, বেশি সময় লাগেনি আমার ভোট দিতে। তো তখন কিন্তু বলা হয়েছিল যে আপনারা গোপন কক্ষে নিতে পারবেন না, বা অবশ্য উনি আপনি না গোপন কক্ষ থেকে আমার ধারণা বের হয়ে যেখানে ব্যালটটা সিল মার উনি ওখানে। ভাঁজ করেননি, এবং দেখেন স্পষ্টই দেখা যাচ্ছে যে দাড়ি পাল্লায় উনি সিলটা দিয়েছেন, এবং উনি এটা দেখিয়ে একটা আসলে ছবি ওই যে বললাম তুলেছেন। না পা, যে এক ধরনের, আমি মিডিয়া সেলে বসে কথা বলছি, এটা ক্যারিবিলিটির প্রশ্ন থাকতে পারে, কিন্তু খুব স্ট্রংলি বলছে এবং মন থেকে বলছে যে এই যে ক্ষমতায় যাওয়ার যে উন্মত্ততা, একটি দল যারা কখনো ক্ষমতার কাছাকাছি যায়নি বা বিএনপির সঙ্গে ঘাড়ে চেপেছিল সাপোর্ট সার্ভিস হিসাবে, তারা যখন এক ধরনের প্রচন্ড ক্ষমতা কিন্তু তারা ভোগ করেছে। আপনি নিশ্চয়ই মাহফুজ আলমের সেই ফেমাস স্টেটমেন্ট মনে আছে। এবং এই ক্ষমতা না, আপনি ক্ষমতার একটা ভার আছে, এটাকে সহ্য করতে হয়। অভিজ্ঞতা, শালীনতা, মানসিকতা, মানবিকতা, এটা খুব প্রয়োজন হয়। নাহলে ক্ষমতা আপনাকে এরকম কাণ্ড ঘটাবে, হয়তো ক্যান্টনমেন্টে গিয়ে আপনি লাথি দিবেন, আপনি তুই করে সম্বোধন করে ফেলবেন, আপনি একজন ব্যারিস্টার হয়েও ফুটপাতে ভোট চাইতে গিয়ে আপনি টাকা দিবেন। এইগুলো আপনি করবেন আসলে, কারণ আপনি ক্ষমতা ভোগ করছেন। এবং বারবার যে কথাটা আমি বলার চেষ্টা করছি নিজের পা, যে আপনার বাস্তবতা যখন আপনি জানেন 5-10% নানা কারণে ফুলিয়ে ফাঁপিয়ে বা যেভাবে হোক, আপনি যখন ওখানে যাওয়ার চেষ্টা করবেন, প্রবলেম যেটা তৈরি হবে যে আপনি তখন এই ধরনের মানে মানুষের উন্মত্ততা থেকে যে আচরণ তৈরি হয়, সেটার একটা প্রবলেম হতে পারে। এবং সেটাই কিন্তু এটার বহিঃপ্রকাশ, এই ঘটনাগুলো। এবং আরেকটা জিনিস, আজকে যখন আমি ভোট কেন্দ্রে প্রবেশ করি তখন কিন্তু আনসারও বলে দিয়েছে যে এটা করা যাবে না। এবং ভিতরে দিয়ে আমি দেখলাম যে ধানমন্ডি এলাকায় পদপ্রার্থী, উনি কিন্তু কোনো সাধারণ ভোটার না। মানে দুঃখজনক কি, মানে ওই যে ঠিক ক্যান্টনমেন্টের ঘটনার যেমন অস্ত্র নিয়ে ঢোকা যায় না, এটা কিন্তু মিল আছে। সো আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, মানে একটা লেভেল তো মানুষকে দিতে হবে। সবাই তো আর সেক্রেটারি হবে না, প্রেসিডেন্ট হবে না, আপনাকে ওটা কনফাইন করে সেই লেভেলটা বুঝতে হবে। কিন্তু আপনি যদি না বুঝেন,
এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনা তখন আপনি দায়িত্ব দিচ্ছেন, সেটাও ইম্পর্টেন্ট। এবং এখানে দেখেন বিএনপি চেয়ারপারসনও কিন্তু ভোট দিতে, ভোটটা যেভাবে মুড়িয়ে দেওয়ার কথা উনি মানে এটাই তো আপনি ভোটটা এটা তো তারেক রহমান কাকে ভোট দেবে এটা তারেক রহমান জানেন। তো আমরা দুজন এখানে স্টুডিওতে বসে কথা বলছি, এই ভোট নিয়ে তো আর ভোট দিয়ে দেখানোর কিছু নাই। এই ভোটটা ধানের শীষের ভোট, মানে দেখায় কারা জানেন, মানে মানে তাহলে যাদেরকে নিয়ে তার দলের ভিতরেই প্রশ্ন আছে যে সে তার দলে ভোট দিয়েছে কিনা। আরেকটা জিনিস দেখেন আপনি দেখেন আমাদের আমি জানি না বিএনপি কোনো প্রার্থী করবে কিনা উইথ মিনিমাম স্যানিটি, বাট ওটাও কিন্তু বারবার যেতে আমরা যাচ্ছি আমি যে এটাও কিন্তু একটা আস্ফলন। না, এটা আস্ফলন, এবং এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করতে চাই যেটা এখন জামাতকে বললে তাদের খুব অ্যালার্জি রিয়াকশন হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে গুপ্ত। মানে আপনি দেখেন এই দলটা, মানে জামাত ইসলামী নিজে কি তারা তার নিজেই জানেন না। হ্যাঁ, বা কে যে জামাত, এবং দেখেন দিন রাত শিবিরকে অস্বীকার করে যে শিবির তাদের কেউ না। হ্যাঁ, মানে আল জাজিরার ইন্টারভিউতে দেখেছেন। আবার ইন্টারভিউ শেষে যখন ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেন, যখন জয়ের মালাটা তার দিকে আনতে তখন আবার শিবির পাগল হয়ে যায়। হ্যাঁ, আবার দেখেন এই জামাত ইসলামী, থামাবো আপনার, নাহলে আমি ভুলে যাবো এই গুপ্তের ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, আমি কোর্ট করে বলি, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট এখন সেন্ট্রালে। তো আমি একদিন আলোচনাটা আমরা এমনি করছিলাম যে ডাকসু নির্বাচনের এই গুপ্ত, তখন তো সবার সবার মধ্যে সন্দেহটা তৈরি হয়েছে, সেটা বিএনপি বলেন সব দল। তো সে আমাকে বলছিল যে স্যার বলবো আর কি, আমার দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যে একজন গুপ্ত, এটা আমি জানতাম না স্যার। এটা কত বড়, মানে নামাজও পড়তো না, এটা নামাজ পড়তে দেখি না, আমাদের ঘুরে টুরে বেড়াতো। এখন সে ছিল গুপ্ত, তাকে আমি সেক্রেটারি ম্যানেজ। এখন আমাদের আর্গুমেন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। স্যার আমার দলের এমনি লোকই কম, এর মধ্যে একটা গুপ্ত হয়, দলটা কিভাবে চলবে? যে অন্য দলের লোক সংখ্যা বেশি থাকলে গুপ্ত নিয়ে চললো, আর লোকই থাকে 5-7-10 জন। আদর্শ ভিত্তিক রাজনীতি আমি ছোট করছি না, মানে ও বলতে তাহলে এখন একটা লোক করুক, সে বলছে এটা আওয়ামী লীগ করুক, কিন্তু বাম দল গুপ্ত হয়ে করবে, এটা কেমন? বাংলাদেশের রাজনীতিতে, মানে রাজনীতিতে নতুন নতুন মানে যে প্যারাডাইম শিফট হয় না, বা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসে, আমার মনে হয় গুপ্তটা ভেরি সিগনিফিকেন্ট। এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে যদি ইতিহাসে আগামী 50 বছর পর মানে এই গুপ্ত থিওরি আবিষ্কারক হিসেবে কোনো দলকে কোনো নোবেল প্রাইজ দেওয়া হয়, এটা জামাত ইসলামী পাবে। কারণ দেখেন উনাদের আজকে একজনকে দেখবেন যে আপনি দেখেছেন যে বঙ্গবন্ধু কত বড় নেতা, শেখ মুজিবুর রহমান কি করেছে সেটা বলে ফেনা তুলে ফেলেছে। হ্যাঁ, পরের মাসে আপনি দেখলেন যে সে আসলে শিবিরের কর্মী। মানে কি অদ্ভুত একটা বিষয় না? মানে আমাদের ভেতরে যে জাতিগতভাবে একটা সন্দেহের বীজ বোনা, দেখেন এখানে বসে আমিও কিন্তু জানি না আপনি কে, আপনিও জানেন না আমি কে। এই যে একটা অশান্তি, এই যে মনোজগতে আমাদের শান্তিটা কেড়ে নিল, এর জন্য তো জামাতে ইসলামীকে জবাবদিহি করতেই হবে, তাই না? মানে আমাদের শান্তি নাই ভাই, মানে কাউকে কিছু বলে আপনি বুঝতে পারবেন না যে এ আসলে কি জামাতে ইসলামী কিনা। মানে এই যে এক ধরনের আইডিয়া তারা সোসাইটিতে ক্রিয়েট করে ফেললেন, তারা কিন্তু সফল হয়েছেন এটাতে। না, এটা তো বিরাট সফলতা, এবং মানে অত্যাশ্চর্য ঘটনা। এবং আমি যে জিনিসটা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বারবার সামনে আনা হচ্ছে সফলতা, মনে রাখতে হবে কোট আনকোট যে ইসলামী ছাত্র শিবির নামে তারা অংশগ্রহণ করে। এখন আবার একটু জিনিস বলিনি, আরেকটা হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তারা অন্য নামে করেছে, কিন্তু ওটাকে আমি বলছি না। যেটা আমি বলার চেষ্টা করছি, প্ল্যাটফর্ম ছিল তো নাই, বরং এটা ওয়েলফেয়ার পলিটিক্স এখানে হয়েছে। আপনার দায়িত্ব ওয়েলফেয়ার করে না, আপনি পলিসি নিয়ে কথা বলবেন, রাইট নিয়ে কথা বলবেন। মামুন ভাই, আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি। মানে আই স্ট্রংলি মানে আপনাকে অপোজ করব যে ওয়েলফেয়ার পলিটিক্স না, এটা সুবিধাজনক রাজনীতি। হ্যাঁ, এটাকে আপনি ওয়েলফেয়ার পলিটিক্স বলতে পারেন না। দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা যখন আসে, তখন আসলে আমার আসলে অনেক কিছু বলার থাকে। আপনি দেখেছেন যে ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর আমি প্রথম বের হয়ে এসেছিলাম, হ্যাঁ, যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং দেখে। আমি দেখেন রিসেন্টলি মানে জামাতের সাথে, জামাতের লোকজনের সাথে টক শোতে গেলে কি হয় জানেন? যে কথাটা বললাম যে ওনারা খুব সৌভাগ্যবান যে ওনাদের বিরোধী দলে বিএনপি আছে, ওনাদের এটাকে ফেস করতে হয় না। যেমন ধরেন জামাতের একজন বিশাল ব্যারিস্টার যাকে আপনি দেখেছেন টাকা পয়সা দিয়েছে, এদের সাথে টক শো করার পরে আপনি কি দেখবেন জানেন? আপনার এগেনস্টে ওই রাত্রেই কিছু একটা হবে। বা মির্জা গালিব ধরেন একটা টক শোতে আছেন, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আমার যে কেসটি করা হয়েছে ওটা উনি সাক্ষী হিসেবে আছেন। হ্যাঁ, উনি সাক্ষী, আমেরিকা থেকে উনি সাক্ষী, এবং
মবকে ইনস্টিগেট করে, এবং সেই পোস্টটা আবার উনি হাইড করে ফেলেছেন। তো এই ধরনের বিষয়গুলো তো তারা করে। তো এইখানে আমি আসলে বলতে চাই যে রিসেন্টলি একটা টকশোতে যাওয়ার পরেই আপনি দেখবেন পরের দিন জাকসু আমার এগেনস্টে চিঠি দিয়েছে যে আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাগুলো comment বলি প্রত্যাহার সেটা করতে হচ্ছে হবে। মিথ্যা, আমাকে 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমি তো প্রত্যাহার করি নাই। এবং এই মুহূর্তে আরো কি বলতে চাই জানেন, ধরুন আমি সবকিছু বাদ দিলাম, আমি যদি আপনাকে 3টা প্রশ্ন করি, আজকে তো নির্বাচন চলছে, আমি জাতির সামনে প্রশ্নগুলো করতে চাই। ধরেন ব্যালটে মুড়ি নাই, অথবা ব্যালটে ক্রমিক নম্বর নাই, অথবা এক্সট্রা ব্যালট দেয়া হয়েছে, এই 3টা কি ডাকসু বা বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্বীকার করতে পারবে? যদি এই 3টায় তারা অস্বীকার না করতে পারে এবং এই ঘটনাটাই তাহলে একটা নির্বাচনকে বিতর্কিত করার জন্য কি এই 3টা জিনিসই যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। তাহলে কেন আমি যে ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছি মিডিয়াতে, আমাকে কেন ক্ষমা চাইতে হবে? তাদেরই তো আগে প্রমাণ করতে হবে যে এই ঘটনাগুলো ঘটে নাই। তারা কি একবারও বলেছে যে ব্যালটে মুড়ি ছিল? তারা কি একবারও বলেছে ব্যালটে ক্রমিক নম্বর ছিল? বলে তো নাই। তাহলে এই বিষয়গুলো যে ঘটে, এবং দেখেন একটা ন্যারেটিভ তৈরি করে দেয় যে আপনি মিথ্যা বলছেন, আপনি এটা আসলে সবসময় মনে হয় কি, ওই যে ইসলামের সেন্টিমেন্ট নিয়ে যখন রাজনীতির কথা আমরা বলি না, ইসলামে কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এখন এটা বলাও আসলে জনগণের সামনে খুব দরকার, যে ইসলামের নীতি নৈতিকতা তো 3টা বিষয়ের উপর, এক হচ্ছে আখলাক, এক হচ্ছে ইখলাস, এবং এক হচ্ছে হক। হ্যাঁ, তো এখন দেখেন আপনার আখলাক, আল্লাহকে কেন্দ্রে রেখে সব কাজ করতে হবে। আপনি আমাকে যে গালিটা দেন বা আপনি যে আমাকে মিথ্যুক বলেন, এটা কি আল্লাহকে কেন্দ্রে রেখে করেছেন? বা আপনার যে ইখলাস না, যে আপনাকে মানুষের সাথে দ্বিমত থাকলেও আপনাকে সুন্দর ভাষায় বলতে হবে, যে গালিগুলো আমরা খাই সেটা কি সুন্দর ভাষায়? অথবা কথার একটা হক আছে, যেমন ধরেন আমার হক আপনি নষ্ট করছেন আমার নামে মিথ্যা কথা বলে, তাহলে এই 3টা নৈতিকতার জায়গায় তো এই রাজনৈতিক দলটি ফেল করেছে। তাহলে এরকম যদি এমন একটা অবস্থা হয়, তাহলে আপনি কি এইটা বলাটা খুব অত্যুক্তি হবে যে এই দলগুলো ইসলাম, রিয়েল ইসলামকে নিয়ে রাজনীতি না না, করে তারা না, তো বলেই ইসলামের দিয়েছে। সেন্টিমেন্ট না না, নিয়ে আপনি রাজনীতি তারা করে? যখন আপনাকে বলে দিয়েছে যে আমরা শরিয়া আইনে যাব না, তাহলে তো আপনার জামাত ইসলামের কনস্টিটিউশন, আপনি দেখবেন এটা নিয়ে বহু লেখালেখি হচ্ছে, এবং আপনি পড়লেই দেখবেন যে আল্লাহর আইন সত্যকে শাসন, এবং সব ক্ষেত্রে তারা এই আপনাকে এই জীবন ব্যবস্থা প্রণয়ন করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এই কথাগুলো এখানে লেখা আছে। কিন্তু প্রয়োগিক ক্ষেত্রে আপনি দেখবেন যে সেটি নেই, এবং এর থেকে তারা ঘোষণা দিয়ে সেটি দূরে তো নেই। আবার দেখেন মানে দ্বিচারিতা বা মানে সুবিধাজনক জায়গায় থাকার জন্য কত কিছু করে। জামাতে ইসলামীর গঠনতন্ত্রে কিন্তু লেখা নেই যে নারী আমির হতে পারবে না। কেন লেখা নেই? কারণ বাংলাদেশের সংবিধানের সাথে সেটা কনফ্লিক্ট করবে, কারণ বাংলাদেশের সংবিধান নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। কিন্তু আমির ফ্রিকোয়েন্টলি বলে যাচ্ছেন যে নারী আসলে আমির হতে পারবে না। আরেকটা প্রশ্ন আসলে বাংলাদেশের মানুষের করাই উচিত, যে আপনি যদি পরকালে বিশ্বাস করেন, আল্লাহ কি আপনার বিচার আপনি নারী বা পুরুষ সেই জেন্ডার ধরে করবে, নাকি আপনার আখলাক এবং আপনার ইমানের উপর বা আপনার তাওহীদের উপর বেস করে করবে? তাই না? হ্যাঁ, সেটাই। আল্লাহর কাছে তো কোনো জেন্ডার নেই। আমি একটু ফেনী প্রতিনিধিকে কানেক্ট করতে পেরেছি। রশিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আমরা একটু ফেনীর কি অবস্থা জানতে চাচ্ছি, নির্বাচন কেমন হচ্ছে, উপস্থিতি কেমন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? স্যার আমি এই মুহূর্তে একটা কেন্দ্রে আছি, এটাতে এখন পর্যন্ত 40% ভোট কাস্ট হয়েছে। আচ্ছা। ওভারঅল আমাদের এখানে বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই আর কি স্যার। সব মিলে ভালো এমনি চলছে। উপস্থিতি কেমন দেখছেন ভোট কেন্দ্রে? এই এখন তো স্যার 12টা ক্রস করছে, 40% ভোট, মানে আমার এখানে 5000-এর মধ্যে প্রায় 2000 প্লাস কাস্ট হয়েছে স্যার। 2000, ও ভালো ভোট। এমনি তরুণ ভোটারদের উপস্থিতি কেমন? আর প্রচুর তরুণ ভোটারদের উপস্থিতি প্রচুর। মানে এর কোন তো শঙ্কা আশঙ্কা, যেটা আমরা বারবারই চাই যে বিএনপির পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি ওইটা ইনশাল্লাহ শতভাগ হচ্ছে। মানে আমি যে কেন্দ্রে আছি, আমি একটা কেন্দ্রে এজেন্ট, এই কেন্দ্রে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শতভাগ স্বচ্ছ ভোট হচ্ছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আবার কথা হবে আপনার সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতি নেই, এবং আমরা নির্বাচনের উপলক্ষে অনেক আমরা বিভিন্ন প্রোডাকশন সেকশন থেকে সুন্দর সুন্দর গান হয়েছে, যেগুলোতে আমাদের পরিকল্পনা আমরা তুলে ধরেছি। একই সাথে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, অর্থনৈতিক ভাবনা, নানান জিনিসগুলো তুলে ধরেছে। অনেকগুলো গান আমাদের মিডিয়া সেল, রিসার্চ সেল, গ্রাসরুট নেটওয়ার্ক, পিআর সেকশন, ন্যারেটিভ সবাই ডেভেলপ করেছে।
আমরা কয়েকটা গান শুনে আসি, এবং যেহেতু এতক্ষণ পর্যন্ত শুনছি যে বারবারই আমি খুব কশাস এবার ভোটের ফলাফল নিয়ে এবং কোনো কমেন্ট করতে, বাট এখন পর্যন্ত যেটা খবর পাচ্ছি আমরা ভোট হচ্ছে, কি হচ্ছে সেদিকে আমি যাচ্ছি না, বাট ভোট হচ্ছে, এবং আমাদের প্রতিনিধিরা যেটা বলছে মিডিয়া সেলে যে ভোট ভালোভাবে হচ্ছে, ভোট ভালোভাবে হচ্ছে। আমি কিন্তু ফলাফল বা অন্য কিছু নিয়ে কথা বলিনি। একটু কয়েকটা আমাদের বিএনপির গান শুনি আমরা। এক হয়েছে জনগণ, দেশের জন্য প্রয়োজন আবার ধানের শীষ। কোটি কণ্ঠে ঐক্যতান, দেশে ফিরে এলো প্রাণ, দেশের মার্কা ধানের শীষ। উঠলো জেগে জনতা, জনতাই ক্ষমতা, জানে পুরো দেশ। জনতার সরকার আবারও দরকার, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভুলি না ৭১, ভুলবো না ২৪, দেশের মার্কা ধানের শীষ। আমরা জানি লড়তে, দেশটাকে গড়তে, হাতে রেখে হাতে। ভোট দেব কিসে ধানের শীষে, নারী পুরুষ একে